আলজো, ডেফিনিটিভ আর্টিকেল। সব ভাষায় দুই ধরনের আর্টিকেল আছে, ডেফিনিটিভ এবং ইনফিনিটিভ আর্টিকেল। আমরা আজকে জার্মান ভাষার ডেফিনিটিভ আর্টিকেল শিখব, যেটা হচ্ছে ইংলিশে দি বলা হয়। THED, মানে একটা আর্টিকেল যেটা যে কোনো নাউনকেই ডিফাইন করে ডেফিনিটিভ আর্টিকেল এর অর্থ প্রকাশ করতে গিয়ে। কিন্তু জার্মান ভাষায় ডেফিনিটিভ আর্টিকেল হলো তিনটা। এগুলো হলো শব্দের জেন্ডারকে কেন্দ্র করে বসে। যেমন আমার যদি শব্দের জেন্ডার মেসকুলিন হয়, সেক্ষেত্রে বসবে ডেয়ার। এটা ক্লিয়ার বুঝা দিতেছে তো না? স্ক্রিনটা একটু বড় করে তাহলে। ডেফিনিটিভ আর্টিকেল হলো তিনটা জার্মান ভাষায়। এটা হলো ডেয়ার, এটা হলো মেসকুলিন ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার হয়। ডি ফেমিনিন ওয়ার্ডের ক্ষেত্রে। আর দাস নয়ট্রুম, জার্মান ভাষায় নিউট্রালকে বলা হয় নয়ট্রুম। মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার হলো নিউট্রাল জেন্ডার। জার্মানকে নয়ট্রুম বলা হয় জার্মান ভাষায়, দাস। যেমন আমরা যদি এখানে দেখি, ডেয়ার মান মানে হলো একজন পুরুষ, ডি ফ্রাউ একজন মহিলা। এই ডিটা প্লুরালের ক্ষেত্রেও ব্যবহার হয়, যদি ওয়ার্ডটা প্লুরাল অর্থ দেয়, সেক্ষেত্রে ডি ব্যবহার হয়। আর দাসটা নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে। জার্মান ভাষার যতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আর্টিকেল। আপনারা আর্টিকেল যে যেই লেভেলেই জার্মান কোর্স করেন, আর্টিকেল ওই লেভেলে আপনি পাবেনই। কারণ আর্টিকেল একটা ব্রড এরিয়া। আপনি যখন ওয়ার্ড শিখবেন, অলওয়েজ চেষ্টা করবেন ওই ওয়ার্ডের আর্টিকেল সহ জানতে। আর না হলে আপনি সামনে কোনো সেন্টেন্স তৈরি করতে গিয়ে বিপদে পড়বেন, কারণ এই আর্টিকেল গুলা ঠিক থাকে না। এগুলো হলো ইনফিনিটিভ ফর্মে আছে, যে ডেয়ার, ডি, দাস। এগুলোর আবার একুজেটিভ ফর্মে গিয়ে আবার পরিবর্তন হয়। যেমন এখন নমিনেটিভ ফর্মে আছে ডেয়ার, ডি, দাস, ইনিশিয়াল স্টেজে। কারণ একুজেটিভ হয় মানে অবজেক্টিভ হবে ওয়ার্ড গুলা কোনো সেন্টেন্সের মাঝখানে, তখন এটার পরিবর্তন হবে। আপনি যদি না জানেন এই ওয়ার্ডের আর্টিকেল কোনটার কি, তখন আপনি চেঞ্জ গুলো আনতে পারবেন না। ঠিক চারটা কেস আছে জার্মান ভাষায়: নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, আর হলো গেনেটিভ। আমরা A1-এ শিখবো ডাটিভ পর্যন্ত, অ্যাকুজেটিভ, ডাটিভ। আর গেনেটিভ শিখবো A2 অথবা B1-এ গিয়ে। এগুলি ইজি। প্রথম আপনাকে বুঝতে হবে যে কোন ওয়ার্ড কোন আর্টিকেল ধারণ করে। পুরুষবাচক এবং প্রাণী এবং ব্যক্তিবাচক যে নাউন গুলো আছে, এগুলি সোজা ধরতে। যেমন মান একজন পুরুষকে বোঝায়, তার আর্টিকেল পুরুষ হবে ডেয়ার। ফ্রাউ মানে হলো একজন স্ত্রী বা মহিলা, তার আর্টিকেল হবে ডি। এর বাহিরেও, অর্থাৎ প্রাণীবাচক এবং ব্যক্তিবাচক আর্টিকেল, এর বাহিরেও ডেয়ার, ডি হয়। এখানে হলো প্রবলেম জার্মান ভাষায়। এরকম যেমন বাস, বাস আমাদের সাধারণত কি হয়, এটা নিউট্রাল জেন্ডার হতে পারে, ঠিক না? কিন্তু জার্মান ভাষায় বাসটাকে ওরা পুরুষ হিসেবে ধরে, মেসকুলিন জেন্ডার। আপনি বলতে পারেন যে এটা কিভাবে মেসকুলিন জেন্ডার হলো, এটা জার্মান ল্যাঙ্গুয়েজ, এর কোনো নিয়ম নাই। আবার দেখেন ট্রেন, ট্রেনটাকে ওরা পুরুষ হিসেবে ধরে, দেয়ার সুগ, সুগ মানে হলো ট্রেন। ট্রেনের একটা সমার্থক শব্দ আছে, এর নাম হলো বান, ওটা আবার মহিলা, ডি বান। বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনাদেরকে আর্টিকেল মুখস্থ করতে হবে। বেশিরভাগ আর্টিকেল চেনার কিছু মাধ্যম আছে, এগুলি আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করবো। আজকে জাস্ট আর্টিকেল গুলো আপনাদের কাছে পরিচয় করে দিতে চাইতেছি। ইংলিশে ডি, আর জার্মান ভাষা হলো ডেয়ার, ডি, দাস। তিনটার অর্থই ইংরেজিতে দি হয়, তবে জেন্ডার বেসিসে এটার পরিবর্তন হবে। আমাদের ল্যাঙ্গুয়েজে যেরকম জেন্ডার অনুযায়ী কোনো আর্টিকেল আসে না, ইংলিশ ভাষায় আসে না। আমার যতদূর মনে পড়ে, আমি আরবি ভাষা শিখছি, সেখানেও আসে না। শুধুমাত্র এই জার্মান ভাষায় ওয়ার্ডের জেন্ডার হয় এবং জেন্ডার অনুযায়ী আর্টিকেল গুলো আসে। তাহলে আমরা কি শিখলাম? তিনটা আর্টিকেল: ডেয়ার, যেটা মেসকুলিন ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার হবে; ডি, যেটা হলো ফেমিনিন ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার হবে এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হবে; আর দাসটা হলো অলওয়েজ নিউট্রাল, যেটা হলো যে সমস্ত ওয়ার্ডের কোনো ব্যক্তিবাচক কোনো সম্পর্ক নাই। এর বাহিরেও অন্যান্য জড়বস্তুর আর্টিকেলও পুরুষ স্ত্রী হইতে পারে, সেক্ষেত্রে আমাদের এগুলি মনে রাখতে হবে। যেমন আমি এখানে কিছু ব্যক্তিবাচক শব্দকে একত্র করছি নিউট্রাল ছাড়া। যেমন ব্যক্তিবাচক, যেমন ডেয়ার মান,
দে আর আর্সড, এখানে আর্স বলতে একজন পুরুষ ডক্টরকে বোঝানো হয়েছে। দে আর স্টুডেন্ট, একজন ছাত্রকে বোঝানো হয়েছে। দে আর পিলট, একজন পাইলটকে বোঝানো হয়েছে যে হলো পুরুষ। এগুলির আবার স্ত্রীলিঙ্গ পাশাপাশি লিখছি, হলো ডি, যেমন মান, মান হলো পুরুষ, ফ্রাউ হলো স্ত্রী, ডি ফ্রাউ। একজন পুরুষ ডক্টর, দে আর আর্সড, এটার ইয়ে হবে ডি এরস্টিন। দেখেন এখানে এই ভাওয়ালের পরিবর্তন এসে এটাকে স্ত্রীলিঙ্গ করে ফেলছে। ওইদিন একজন জিজ্ঞেস করছিলাম, মেহাদি ভাই মনে হয়, যে কোন ক্ষেত্রে আমার এই ইয়েগুলো আসবে শব্দের মধ্যে, umlaut গুলা, এটার কোনো নিয়ম নাই। কারণ এখানে এর উপরে চেঞ্জ হয়ে এস্টিন হয়েছে, এটা হয়ে গেছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মহিলা ডক্টরকে বোঝানো হয়েছে। এরপর হলো দেয়ার স্টুডেন্ট, একজন ছাত্র যে পুরুষ, দি স্টুডেন্টিন। এই যে আই এন যুক্ত হলে সাধারণত ওয়ার্ডের পুরুষবাচক ওয়ার্ডের শেষে তখন স্ত্রীলিঙ্গ হয়ে যায়। যেমন পিলট, একজন পুরুষ পাইলটকে বুঝাইছে। আই এন যুক্ত হয়ে ডি পিলটিন, মানে হলো একজন স্ত্রী বা মহিলা পাইলটকে বোঝানো হয়েছে। ধরতে পারছেন? গুড। আমরা প্লুরাল গুলাতে যাইলাম না, এখন প্লুরাল গুলোতে এখন যাব না, আমরা পরে শিখবো প্লুরাল গুলা। জাস্ট সিঙ্গুলারেই ডেয়ার, ডি এবং দাস। দাস, দাস বাসা ওয়াটার, দাস গ্লাস মানে হলো গ্লাস, পানির পানি খাওয়ার যে গ্লাস। দাস সিম্মা, সিম্মা মানে হলো কক্ষ। ডেয়ার রাউম, সিম্মার আরেকটা সমার্থক শব্দ হলো রাউম, তখন ওটা আবার ডেয়ার হয় আর্টিকেল। একজন বলতেছে সে শোনে না, উনি মনে হয় কখনোই জুম ইউজ করে নাই। আপনাকে আপনার মোবাইল থেকে আপনার সাউন্ড সিস্টেম অন করতে হবে, নাহলে আপনি শুনতে পারবেন না। গুড। তাহলে আমাদের আর্টিকেল গুলো ক্লিয়ার, যে ম্যাসকুলিন ওয়ার্ডের ক্ষেত্রে বসবে ডেয়ার, ফেমিনিন এবং প্লুরাল ওয়ার্ডের ক্ষেত্রে বসবে ডি, আর নয়ট্রুম যেটা বা নিউট্রাল জেন্ডার সেক্ষেত্রে বসবে দাস। আবার এই দাস একটা ওয়ার্ড অর্থে কি বলে এটাকে ইংরেজি ভাষায় ডেমনস্ট্রেটিভ প্রনাউন করছি না আমরা ইংরেজিতে, দিস দ্যাট দোজ যেগুলি কোনো কিছু ইন্ডিকেট করা হয়। দাসের আবার এই একটা অর্থ আছে, দাস মানে হলো দিস। যেমন দাস ইজ আব্দুল, মানে হলো দিস ইজ আব্দুল। এটা অলওয়েজ আবার আর্টিকেল হিসেবে না, এটা ইন্ডিকেটিভ, কি বলে এটা, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবেও ব্যবহার হয়। দাস, দাস ইজ আইনে ফ্রাউ, শি ইজ উইমেন, দাস ইজ আইন স্টুডেন্ট, দিস ইজ এ স্টুডেন্ট, এরকম বোঝায় দাস। গুড। রবিউল্লাহ ভাই, জি আর্টিকেল গুলা ক্লিয়ার? জি জি ক্লিয়ার। গুড। আমরা তাহলে কি শিখলাম? ম্যাসকুলিনের ক্ষেত্রে বসবে কোন আর্টিকেল? ম্যাসকুলিনে দেয়ার, ফেমিনিনে ডি, ফেমিনিনে দি, আর নিউট্রালে ডাস। দাস। আর এক্সেপশনটা কি হবে? ব্যক্তিবাচক এবং প্রাণীবাচক ওয়ার্ডের বাইরেও ডেয়ার ডি হবে, যেগুলি আমাদের আমাদের মানে বোঝা অনুযায়ী যেগুলি হচ্ছে ক্লিবলিঙ্গ বাংলা ভাষায় বলতে গেলে। জার্মান ভাষার এই একটা পার্থক্য অন্য ভাষার সাথে, তাদের প্রত্যেকটা ওয়ার্ডেরই জেন্ডার থাকে। এই জেন্ডার অনুযায়ী হলো আপনার এই ডেয়ার ডি ডাস বসে। যেটা আমি বললাম যে বাস, আমি বাস। যদি বাস বলি, বাস একটা ক্লিবলিঙ্গ আমাদের ভাষায়, কারণ এটা পুরুষ মহিলা কিছুই না। কিন্তু জার্মান ভাষায় বাসটা হচ্ছে পুরুষ, ডেয়ার বুস যদি আমি বলি। এই পার্থক্যটা হলো আপনি যখন ল্যাঙ্গুয়েজ শিখবেন, সরি ওয়ার্ড মিনিং শিখবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আর্টিকেল গুলা, তাহলে আপনার জন্য সামনে আগানো ইজি হবে। কারণ আমরা যখন অ্যাকুজিটিভ সেন্টেন্স তৈরি করব সেক্ষেত্রে ডেয়ার এর পরিবর্তন হবে এবং ডি ডাস এরও পরিবর্তন হবে অন্যান্য কেসে গিয়ে। অন্যদের কি অবস্থা? আপনারা কি আর্টিকেলের বিষয়টা ক্লিয়ার? যদিও এটা আমাদের থার্ড চ্যাপ্টারে আসবে সম্ভবত আর্টিকেলটা, আমি আগ থেকে আপনাদেরকে ধারণা দিয়ে দিতেছি, এই বিষয়ে বেশি আলোচনা করব না, জাস্ট আপনাদেরকে চিনিয়ে রাখলাম। এখন আমরা বইয়ের দিকে যাব।
ভাই আমরা যখন পড়বো তখন কি, আমরা যখন বলবো এগুলা তখন সাথে সাথে কি এগুলো উচ্চারণ করব? এগুলি যেমন উচ্চারণ হ্যাঁ। দি প্রাউ, হুম দি স্টুডেন্ট ইন, হ্যাঁ হুম এইভাবে। হুম হুম হুম। আপনি যখন পড়বেন তখন এগুলি অবশ্যই মনে রাখবেন, নাহলে আপনি চেঞ্জ গুলো পরে বুঝতে পারবেন না। যত যত ওয়ার্ড শিখবেন অলওয়েজ আর্টিকেল সহ শিখবেন। যেমন কালকে আমরা শিখছিলাম না, ওই যে ডেয়ার টাগ, মানে দিন, দিন হলো ডেয়ার টাগ। কোন জায়গায় এটা ছিল কালকে, পিডিএফ এ পাইছিলাম যে 4টা নতুন ওয়ার্ড আপনারা পাইছিলেন ওখানে। আমার খেয়াল আসতেছে না এখন। হ্যাঁ, যেটা হলো কথা, যে আপনি যখন ওয়ার্ড মিনিং শিখবেন অলওয়েজই আর্টিকেল সহ শিখবেন। বেশিরভাগ সময় অবোধগম্য পাবেন যে এটা তো পুরুষ হওয়ার কথা না। যেমন কলম, জার্মান ভাষায় কলমের নাম হলো কুগেল শ্রাইবা, বা সংক্ষেপে বলা হয় কুলি। কুগেল শ্রাইবা অথবা কুলি, এটার আর্টিকেল হলো ডেয়ার। কলমটা পুরুষ জার্মান ভাষায়। ব্যক্তিবাচক এবং প্রাণীবাচক গুলো হলো বোধগম্য, যে আপনি বুঝতে পারবেন যে এটা ডেয়ার হবে না ডি হবে। যেমন আমি এখানে লিখছি অনেকগুলো প্রফেশন, ডক্টর, স্টুডেন্ট, পাইলট, এটা কিন্তু বোঝা যায় একজন পুরুষ ডক্টর একজন মহিলা ডক্টর, ব্যক্তিবাচক এবং প্রাণীবাচকের ক্ষেত্রে। আর বাকিগুলো হলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমি একটা লিস্ট দিব আপনাদেরকে, ওইখানে আপনারা বুঝতে পারবেন যে শব্দের সাফিক্স দেখে অর্থাৎ লাস্টের অংশ দেখে কিভাবে আপনি আর্টিকেল নির্ণয় করবেন। তবে এটা এক্সেপশনও আছে, বেশিরভাগ ক্ষেত্রে মিল পাওয়া যায়, যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ডগুলো এরকম মিল পাবেন যে শব্দের শেষে যদি এই সাফিক্সটা থাকে তাহলে এটার জেন্ডার হবে ডেয়ার, যদি এই সাফিক্সটা থাকে তাহলে এটার জেন্ডার হবে ডি, যদি এই সাফিক্সটা থাকে তাহলে হবে দাস। এটার এরকম একটা নিয়ম আছে। তবে এটা মানে সর্বজন স্বীকৃত না, অনেকগুলা একত্রে এরকম পাওয়া যাওয়ার কারণে আমরা একটা নিয়ম হিসেবে ধরে নিছি আর কি এটা। যেটা হলো আপনাদেরকে সহজে আর্টিকেল যদি না জানেন, অর্থাৎ চিন্তা করে আর্টিকেল বের করার একটা উপায় আর কি ওটা। আমরা ওটা পরে আসবো, আমার একটা চার্ট তৈরি করা আছে, আমি আপনাদেরকে একদিন দেখাবো। তবে আর্টিকেল পাইবেন প্রতি চ্যাপ্টারে। যতদিন জার্মান শিখবেন আর্টিকেল আপনার শেখার পার্ট হয়েই থাকবে। এই জন্য আপনি যখন কোনো শব্দ শিখবেন মোস্ট ইম্পর্টেন্ট হলো ওই শব্দের আর্টিকেলটা জানা। যেমন আমি একটা শব্দের কথা বললাম, কুলি, কলম, কলমের আর্টিকেল পুরুষ, ডেয়ার, এটা মনে রাখবেন। মোবাইল ফোন, জার্মান ভাষায় মোবাইলকে বলা হয় ডাস হ্যান্ডি, মানে এটা হলো নিউট্রাল জেন্ডার। আবার টেলিফোন, সেও দাস, দাস টেলিফোন, মোবাইল এবং টেলিফোন দুইটাই দাস। গুড। কম্পিউটার, ডেয়ার কম্পিউটার, কম্পিউটারের জেন্ডার হচ্ছে পুরুষ, ডেয়ার কম্পিউটার। আমরা যখন এরকম বারবার শুনবো, আমি অলওয়েজ যখন কোনো নাউন বলবো আপনাদেরকে আর্টিকেল সহ বলবো, যাতে আপনাদের ব্রেন এটা আটকায়। এটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল বিষয়টা। আর্টিকেল ছাড়া সেন্টেন্সে আপনারা সেন্টেন্স তৈরি করতে গেলে বিপদে পড়বেন, যদি নির্দিষ্ট আর্টিকেল না থাকে আপনার ভুল হবে অ্যান্সারে। গুড। আর্টিকেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ডিপ আলোচনা করতেছি না, জাস্ট আপনাদেরকে আর্টিকেল গুলো আমি চিনাইলাম। ডেয়ার, ডি, দাস কখন হবে কিভাবে। প্রাণীবাচক এবং ব্যক্তিবাচক ব্যতীত আরো অনেক আর্টিকেল আছে যেগুলি ডেয়ার ডি ব্যবহার হয়, সরি ওয়ার্ড আছে যেগুলিতে ডেয়ার ডি ব্যবহার হয়। দাস সাধারণত নিউট্রাল জেন্ডার, বেশিরভাগে মিল পাবেন, তবে অনেক ক্লিবলিঙ্গ পাবেন যেগুলিতে ডেয়ার ডি বসে। কথা কি ক্লিয়ার আপনাদের? জি ভাইয়া। তা আমরা তো সামনে অনেক শব্দ তো শিখতে হবে না? হ্যাঁ তো হ্যাঁ। সব যদি কোনো এক্সেল শিট বা ওইগুলো এমনটা যদি কোনো কিছু দেন, তাহলে আমার মনে হয় এরকম আহ আর্টিকেল বেস যদি দেন ওয়ার্ড মিনিং গুলা, তাহলে মনে হয় একটু ভালো হয় আর কি। সাথে আমি যে এখানে যে ওয়ার্ড গুলো রাখছি এর উপর আর্টিকেল লেখা আছে, যেমন ডি এর আর্টিকেলের আন্ডারে যেগুলি, এগুলি এই যে ডি বরাবর। আমি আবার ক্লাসে যখন বই পড়াবো তখন আর্টিকেল সহ বেশিরভাগ ওয়ার্ড দেওয়া থাকবে, যদি না থাকে সেখানে বলে দিব, তখন আপনারা ওভাবে আচ্ছা পড়বেন। আর যখন নিজেরা শব্দ শিখবেন অলওয়েজই নোট করার আগে ডেয়ার ডি দাস লিখে নিবেন যে কোন আর্টিকেল কোন শব্দের সামনে বসবে। আর বেশি আচ্ছা বেশি প্র্যাকটিস করলে, এটা হলো প্র্যাকটিসের উপরে। আপনি যত বেশি শব্দ পড়বেন আর্টিকেল সহ আপনার মাথার মধ্যে তত বেশি ক্যাচ করবে। শুধু শিখলেন কুলি, কুলি মানে কলম, তো আর্টিকেল কি? আপনি যখন বলবেন যে আমার একটি কলম আছে, ডেয়ার কুলি, এই এই সেন্টেন্সের মধ্যে এই ডেয়ারটা ড্যান হয়ে যাবে, তখন আপনি যে ড্যান বানাবেন কিভাবে? ড্যান না জানলে ড্যান করতে পারবেন না, এই জন্য আপনাকে জানতে হবে যে ডেয়ার কুলি কিভাবে হয়। বুঝতে পারছেন? জি ভাই। আর্টিকেল হলো যতগুলা গুরুত্বপূর্ণ বিষয় আছে জার্মান ভাষা, এবং কঠিনও বলতে পারেন, এর মধ্যে একটা হলো আর্টিকেল জার্মান ভাষায়, কারণ জার্মান ভাষায় বৈচিত্র্য রকমের আর্টিকেল দেওয়া।
যেটা অন্য ভাষার সাথে নাই। যেমন ইংলিশে আপনি দি শব্দটা একজন মহিলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ক্লিবলিঙ্গের সাথে ব্যবহার করতে পারেন। জার্মান ভাষা এটা না। জার্মান ভাষা আপনাকে মুখস্থ করতে হবে পুরুষের ক্ষেত্রে কোন আর্টিকেল, মহিলার ক্ষেত্রে কি আর্টিকেল, ক্লিবলিঙ্গের সাথে কি আর্টিকেল যাবে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? গুড। তাহলে আমরা এবার একটু বইয়ের দিকে যাই। আমাদের প্রথম চ্যাপ্টার, তার নামে হলো গুটেন টাগ। আমরা গতকাল পড়ছিলাম না গুটেন টাগ? গুটেন টাগ কিসের পার্ট বলেন তো? কে বলতে পারেন? Greetings, গুটেন টাগ, জি, greetings. কে একজন বলতে- By greetings, sir, what? হ্যাঁ, বেগ্রুইসুং। এটাকে জাপান ভাষা বলা হয় কি? বেগ্রুইসুং। গুটেন টাগ, এই যে এখানে লেখা আছে আমরা কি কি শিখবো এই প্রথম চ্যাপ্টারে। আমি এই জন্য আপনাদের একটু ধারণা দিয়ে আসছি, যাতে করে বইয়ে এসে আপনারা একদম ইয়া না খেয়ে যান। গ্রুইসেন উন verabschieden, যা যা শিখবো এটার হেডিং গুলো দেওয়া আছে। গ্রুইসেন এবং বেগ্রুইসেন দুইটার অর্থই সেম। গ্রুইসেন মানে হলো গ্রিট করা, বেগ্রুইসেন মানে হলো গ্রিট করা, সমার্থক শব্দ। আর verabschieden মানে হলো বিদায় নেওয়া। আমরা যা যা শিখবো এখানে। sich und andere vorstellen, এটা আমরা গতকাল স্কিপ করে গেছি। টু ইন্ট্রোডিউস ইউরসেলফ অথবা টু ইন্ট্রোডিউস আদার্স। vorstellen একটা ভার্ব, এর মানে হলো কাউকে পরিচয় করা অথবা নিজে পরিচিত হওয়া কারোর কাছে। nach dem Befinden fragen und darauf reagieren, অর্থাৎ আপনার অবস্থান সম্পর্কে প্রশ্ন করা এবং সেই বিষয়ে রিয়েক্ট করা। এই যে nach dem Befinden মানে ওভার সামথিং, অর্থাৎ ইওর লোকেশন। fragen মানে হলো প্রশ্ন করা। যে দেখেন ভার্বের শেষে বলছি না অলওয়েজ ইএন আসবে, 99% ভার্বের শেষে ইএন আসে fragen und darauf reagieren, এবং সেই বিষয়ে রিয়েক্ট করা। এই যে দেখেন reagieren একটা ভার্ব। über sich und andere sprechen, নিজের বিষয়ে এবং অন্যদের বিষয়ে কথা বলা। সালেন bis 20 nennen, সালেন মানে হলো সংখ্যা। এই সালেন আবার ভার্ব হয়, গণনা করা। বা না সরি, এটা হলো সেলেন। এর উপরে একটা umlaut আসবে, তখন হবে ভার্ব। সেলেন মানে গণনা করা, আর সালেন মানে আবার পে করা। পে করা অর্থে ব্যবহার হয়। তবে আমরা প্রথমে জানবো এখন যে সংখ্যা। এই সালেনের সিঙ্গুলার হলো ডি সাল, মানে এটা হলো স্ত্রীবাচক শব্দ। আর প্লুরাল হলো ডি সালেন। আমরা জানি যে ডিটা ফেমিনিনের ক্ষেত্রেও ব্যবহার হয় এবং প্লুরালের ক্ষেত্রেও ব্যবহার হয়। তাহলে এখানে হবে, যদি আমি সালেন বলি, ডি সালেন bis 20 nennen, অর্থাৎ 20 পর্যন্ত সংখ্যাগুলা বলা। টেলিফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেসে, কিভাবে টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস জানবেন মানুষের কাছে, এটা হলো আমরা এই গুটেন টাগ পার্টে শিখব। বুক্সতাবিয়েরেন বানান করা। বুক্সতাবিয়েরেন মানে হলো টু স্পেল, বানান করা। über Länder und Sprachen sprechen, দেশ এবং ভাষা নিয়ে কথা বলা। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা যে যে জিনিসগুলো শিখবো এটার একটা হেডিং দেওয়া আছে। এবার আমরা ডিরেক্ট চ্যাপ্টারে চলে যাই। গুটেন টাগ, এই যে হেডিং গুলো আবার এখানে দেওয়া আছে। শুভ দিন। এই যে খাবারের ছবি, এরপরে মানুষের ছবি, রাস্তার ছবি, এগুলিতে তুর্কিশ ভাষায় কি বলে এগুলি লেখা, জাপানিজ ভাষায়, রাশিয়ান ভাষায় কি লেখা, কি বলে এগুলি লেখা। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা শিখবো জার্মান ভাষায় কি বলা হয়েছে। গুড। এই যে দেখেন এখানে প্রথমেই কিছু ছবি দেওয়া আছে এবং এগুলিকে জার্মান ভাষায় কি বলে আর্টিকেল সহ দেওয়া আছে। এটা কি বুঝতে পারেন? যে টানানো বিষয়, এই যে এটা কাপড়ের মতো দেখতে, Koale bhai, koale. হ্যান্ডটাওয়াল। টাওয়াল। গুড। টাওয়ালের জার্মান হলো হান্টুখ, আর এটার আর্টিকেল কি ডাস, ডাস হান্টুখ। ডি ফ্লাশ, দেখছেন আপনাদের বইয়ের শুরুতেই ওয়ার্ডের ইয়া সহ দেওয়া আছে, আর্টিকেল সহ। ফ্লাশে মানে হলো বোতল, আর এটার আর্টিকেল হচ্ছে ডি, ডি ফ্লাশে। এরপরে আছে কফার। কফার মানে হলো সুইটকেস বা ব্রিফকেস, ডেয়ার কফার। এরপরে একটা খাবার, এর নাম হলো ভুটসেন বা সসেস টাইপের,
কিন্ডার গার্ডেন মানে হলো কিন্ডার গার্ডেন যেটা। দাস বুটা ব্রোট মানে হলো বাটারযুক্ত ব্রেড। দাস বুটার ব্রোট, দাস ব্রোট এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, বুটার একটা ওয়ার্ড, ব্রোট একটা ওয়ার্ড। তো কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা নিয়ম হলো, আপনারা জার্মান ভাষা অনেক বড় বড় শব্দ পাবেন, এগুলি একটা একক অর্থ দেয়, কখনো কখনো ডিফারেন্ট যৌথ অর্থ দেয়। সেটা আপনারা বুঝতে পারবেন যখন পড়তে যাবেন তখন। তবে এখানে জেন্ডার নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের হবে, যেমন এখানে বুটার একটা ওয়ার্ড, ব্রোট একটা ওয়ার্ড, এটার আর্টিকেল হচ্ছে দাস। দুইটা আমি জানি না বুটারের ইয়াটা কি মনে আসতেছে না, জেন্ডারটা। তবে ব্রোড হলো দাস। যদি কম্পাউন্ড ওয়ার্ড আসে সেক্ষেত্রে লাস্টের ওয়ার্ডের যে আর্টিকেলটা হবে সেটা অনুযায়ী ফাইনাল আর্টিকেল হবে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে লিখে, তাহলে বুঝতে পারবেন সুবিধা। যেমন একটা কম্পাউন্ড ওয়ার্ড আমি এখানে লিখি, দেখা যাইতেছে না? জি জি দেখা যাচ্ছে। যেমন ওয়া, ওয়া মানে হলো কান, মানুষের কানকে বলা হয় জার্মান ভাষায় ওয়া। আর রিং মানে হলো মানে কানের দুল বা আংটি। আমি যদি এটা কম্পাউন্ড ওয়ার্ড করি তাহলে এটা হবে ওয়ার রিং। এই রিং হলো ডেয়ার, রিং এর আর্টিকেল হলো ডেয়ার, আর দাস ওয়া, তাহলে ফাইনাল আর্টিকেল কি হবে? যেহেতু লাস্টেরটার আর্টিকেল হলো ডেয়ার। ডেয়ার, তাহলে ফাইনাল ডেয়ার আর্টিকেল হবে ডেয়ার। ডেয়ার বুঝতে পারছেন? কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে লাস্টের ওয়ার্ডটার যেই আর্টিকেল হবে ফাইনাল ওয়ার্ডের আর্টিকেলটা সেটাই হবে। এটা এখনকার লিগে ইম্পর্টেন্ট না, জাস্ট আমি একটা হিন্টস দিয়ে রাখলাম আর কি। আপনারা যখন বড় বড় ওয়ার্ড পাবেন তখন আপনার আর্টিকেল খুঁজে বের করতে আপনার প্রবলেম হইতে পারে, তখন লাস্টের ওয়ার্ডটা দেখলে বুঝতে পারেন যে যে এটার আর্টিকেলটা কি, ফাইনাল আর্টিকেল কি হবে। বুঝতে পারছেন? ইজি, গুড। যে এখানে এই ছবিগুলো দিয়ে বলছে যে বি হাইসেন ডি ভোটা ইন ইরা স্প্রাখেন, অর্থাৎ এই ওয়ার্ড গুলাকে তোমার ভাষায় কি বলে। যেমন এখানে দেওয়া আছে অটোবান, ডি অটোবান। অটোবান মানে হলো এক্সপ্রেস ওয়ে বা হাইওয়ে, যেখানে খুব দ্রুত গাড়ি চলে। এখানে আমাদের ভাষায় কি বলে এক্সপ্রেস ওয়েকে? বাংলায় কোনো নাম আছে? এক্সপ্রেস ওয়ে বলি সাধারণত, আমাদের দেশে অনেক এক্সপ্রেস ওয়ে আছে, এলিভেটেড ওয়ে আছে, যেখানে খুব দ্রুত গাড়ি চলে। এগুলি বলছে আপনাদেরকে নিজের ভাষায় নামকরণ করতে। নিজের ভাষা আপনি তখনই নামকরণ করতে পারবেন যখন জার্মান ভাষা আপনি জানতে পারবেন এটা এটা আসলে কি বোঝায়। দি নুডল, নুডেল, এটা প্লুরাল ওয়ার্ড এবং এটার আর্টিকেল ডি। কিন্ডার গার্টেন, ডেয়া গার্টেন, আর ডি কিন্ডার, ডি কিন্ডার প্লুস ডেয়ার গার্টেন, তাহলে ফাইনাল আর্টিকেল হবে ডেয়ার, যেহেতু গার্টেনটা ডেয়ার। বুঝতে পারছেন? গুড। এবার আমরা এখানে শিখবো গ্রুসেন, sich vorstellen, verabschieden, to greet someone, to introduce yourself, and to say bye. Verabschieden মানে farewell, মানে to say goodbye. হ্যালো চুজ, আমরা গতকালকে এই রেকর্ডিং শুনছিলাম। হ্যালো, wer bist du, তুমি কে? যে টু এর সাথে কি বসে অলওয়েজ? sein verb bist। আর এটা হলো where, where মানে হলো হো। বেফ্রাগে শিখতে হবে আমাদেরকে কিছু। আমি একটু যাই, বেফ্রাগে গুলা কি আমরা এই ইয়ের মধ্যে বেফ্রাগে শিখব। ডব্লিউ এইচ কোশ্চেন, ইংরেজিতে বলা হয় ডব্লিউ এইচ কোশ্চেন, আর জার্মান ভাষা বলা হয় বেফ্রাগে। ডব্লিউ এর উচ্চারণ কি? বে, বেফ্রাগে। যেরকম ইংরেজিতে হু, হোয়াট, হুইচ, হোম, ঠিক জার্মান ভাষায় এগুলি আছে ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে ও, ওয়াস, হোয়াট, বি, হাউ,
এগুলি হলো বেফ্রাগে বলা হয় জার্মান ভাষা। আরো বেফ্রাগে আছে, আমরা এই কটা শিখি আগে। বেয়ার, ভাস, বি, এগুলি আমাদের এই প্রথম চ্যাপ্টারে কাজে লাগবে। আর একটা হলো বো। বো মানে হোয়ার, এটি আপনাদের মুখস্থ করতে হবে, ডব্লিউএইচ কোশ্চেন। আর একটা হচ্ছে ভো হ্যাঁ। ভো হ্যাঁ মানে ফ্রম হোয়ার। ভো মানে হোয়ার, আর ভো হ্যাঁ ফ্রম হোয়ার। এগুলিকে কি বলা হয়? বেফ্রাগে। বেয়ার, হু, was, what, be, how, who, where, where, from where। আমরা এগুলির ব্যবহার এখনই শিখবো বইয়ের মধ্যে। যেখানে দেওয়া আছে হ্যালো, where is you, who are you। আমরা এখানে কি করছি? where মানে who, hören Sie und lesen Sie। hören একটা ভার্ব, lesen একটা ভার্ব। hören মানে হলো টু লিসেন, শোনো এবং পড়ো। wie heißen die Personen, এই লোকগুলোর নাম কি? তো এখানে যে ছবিতে লোকগুলো দেওয়া আছে তাদের নাম কি? বলছে তুমি পড়ো, শুনো এবং পড়ো এবং বলো যে লোকগুলোর নাম কি। এটা একটা রেকর্ডিং। এই যে বইয়ের মধ্যে এই চিহ্ন যখন দেখবেন তখন মনে করবেন যে এখানে একটা রেকর্ডিং আছে। আর এই রেকর্ডিং গুলো ইউটিউবে অ্যাভেলেবেল। আপনি যখন ইয়া করবেন, ইউটিউবে যাবেন, সেখানে এই বইয়ের নাম লিখতে হবে যে এটা কোন বই। যেমন এই বইটার নাম হলো নেটসওয়ার্ক নয় আ আইন্স, মানে নেটসওয়ার্ক নেটওয়ার্ক নিউ এ ওয়ান। ইংলিশে লিখলে না আসার সম্ভাবনা বেশি, এজন্য জার্মান ভাষায় লিখতে হবে নেটসওয়ার্ক নয় আ আইন্স কুর্সবুখ। আমরা যদি এখানে যাই, যে আমার এখানে লেখা আছে নেটসওয়ার্ক আ আইন্স কুর্সবুখ, এখানে গেলে আমরা এই অডিও গুলা পাবো, ইম্পর্টেন্ট অডিও গুলা। এখানে প্লে অল, এখানে গেলে আপনি সবগুলো অডিও পাবেন। আপনাদের ইয়ে শোনা যাইতেছে না, ঠিক না? এই যে ভিডিও যে এখানে প্লে করলাম ইউটিউবে। না ভাই, ইউটিউবের ভিডিও চালু হতেছে। ঠিক আছে, আমি তাহলে কালকে ভিডিও অডিওটা আমরা শুনছি, আমি মোবাইলে প্লে করি, ওয়েট করি। আগের বার হয়েছিল, কিন্তু এখন কেন হইতেছে না বুঝতেছি না। গুড। আমরা গতকালকে শুনছিলাম এখানে হলো একজন আরেকজনের কাছে কিভাবে পরিচয় প্রদান করবে, কে কেমন আছে, কোথায় থাকে, এই চ্যাপ্টার আমরা এগুলি একটু জানবো। তো আমরা একটু রিডিংটা পড়ে নেই, তখন রিডিংটা পড়লে আমাদের লিসেনিংটা শুনতে সুবিধা হবে। কারণ আমি পড়ি একবার, তারপরে আপনাদেরকেও জিজ্ঞেস করবো, তাহলে আমাদের রিডিংটা একটু প্র্যাকটিস হলো। হ্যালো নিনা, হ্যালো নিকলাস, ভি গেটস মানে তুমি কেমন আছো, ভি গেটস। হাউ হাউ ডু ইউ ডু, তোমার কেমন চলতেছে। দাঙ্কে গুড, জেয়া গুড, ডিয়া এবং তুমি কেমন আছো। এবং সে উত্তর দিতেছে গানস গুড, সম্পূর্ণ ভালো, ডাঙ্কে ধন্যবাদ। দ্বিতীয়টা আবার হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, ভি গেটস ডিয়া, তুমি কেমন আছো। ডাঙ্কে গুড, ডিয়া ধন্যবাদ ভালো, তুমি কেমন আছো। অফ গুড, আমিও ভালো, ডাঙ্কে। হ্যালো ইস বিন ইউলিয়া, du, wer bist du, আমি ইউলিয়া এবং তুমি কে, wer bist du, who are you। ich heiße Niklas, আমি নিকলাস। Entschuldigung, excuse me, wie heißt du, তোমার নাম কি। নিকলাস, নিকলাস। চুজ, চুজ ইউলিয়া, bis bald, ciao। দেখেন এখানে
প্রত্যেকটা ছবির একটা করে ইয়া দেওয়া আছে, এ বি সি ডি। আমরা গ্রিটিংস শুনে অর্থাৎ রেকর্ডিং শুনে বলবো যে কোনটা আসলে কোন ছবিটা কোন রেকর্ডিং এর সাথে যায়। এ বি সি পর্যন্ত দেওয়া আছে, 3টা রেকর্ডিং। আমরা প্রথম রেকর্ডিংটা শুনি, তারপরে কনভারসেশন গুলো দেখলে বলতে পারবো যে কোনটা এ পার্ট, কোনটা বি পার্ট, কোনটা সি পার্ট। এবং এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা পরীক্ষাও দিবেন। আপনার যখন A1 ফাইনাল পরীক্ষা হবে তখন আপনাদের রিডিং পার্ট আছে, লিসেনিং পার্ট আছে, রাইটিং পার্ট আছে, স্পিকিং পার্ট আছে। ঠিক আইএলটিএস ক্যাটাগরিতে আইএলটিএস যেভাবে পরীক্ষা নেওয়া হয়, জার্মান ভাষারও ঠিক সেম পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং, এই 4টা পার্টে আপনাদেরকে টোটালি 60 মার্ক পেলে আপনাকে জার্মান সার্টিফিকেট দেওয়া হবে। জার্মান স্ট্যান্ডার্ডে 60% মার্ক হলো পাস মার্ক। এর নিচে কেউ যদি পায় তাহলে সে আর পাস করে না। এটা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, জার্মান একাডেমিক ডিগ্রি যারা অর্জন করে তাদের ক্ষেত্রেও 60% মার্ক যদি কেউ না পায়, আমাদের দেশে হলো 33, খুবই লো মার্ক। জার্মানিতে পাস করতে হলে আপনাকে 60% মার্ক পাইতে হবে, তারপর আপনি পাস। ঠিক এই ল্যাঙ্গুয়েজ পরীক্ষার স্ট্যান্ডার্ডও তারা এভাবে ধরে রাখছে। কেউ যদি ল্যাঙ্গুয়েজে 60% মার্ক না পায়, ওই ল্যাঙ্গুয়েজ সে জানে এটা তারা বলবে যে তুমি জানো না, প্রমাণ করতে পারো নাকি। গুড, আমরা এবার একটু লিসেনিং পার্টে যাই। Hallo Nina, Hallo Niklas, wie geht's? danke, sehr gut. Und dir? Ganz gut, danke. B, পেলাম আ, এই পার্টটা তারা পড়ছে। হ্যালো রিনা, হ্যালো ইউলিয়া, wie geht's? Also wie geht es dir? Danke, gut. Und dir auch gut, danke. বি নাম্বারটা একটু শুনি। বি নাম্বার হলো এইটা। Hallo Nina, hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. C, Tschüss. Tschüss, Julia. Bis bald. ciao. গুড, এবার আমরা একটু প্র্যাকটিস করব। এই যে এখানে দেখেন, হ্যালো und tschüss, ich spielen die Situationen। এখানে সম্ভবত একটা ভিডিও আছে, সিন আছে। এই জার্মান ল্যাঙ্গুয়েজের বইয়ের মধ্যে অডিও এবং ভিডিও লিঙ্ক দেওয়া থাকে। যারা অরিজিনাল বই কিনবেন বা কিনছেন বা জানেন, ওখানে অলওয়েজ একটা সিডি দেওয়া থাকে। একটা হলো ভিডিওর সিডি আর একটা হলো অডিওর সিডি দেওয়া থাকে। তো ওইগুলি অনলাইনে অ্যাভেলেবেল থাকে। কোড আমরা একটু প্র্যাকটিস করি এখানে। হ্যালো, wer bist du? Wie heißt du? হাইসেন একটা ভার্ব, হাইসেন ভার্বের আমরা একটু কনজুগেশন পড়বো। এটা নিচের দিকে আসলে যে কিভাবে কোন সাবজেক্টের সাথে ভার্ব কিভাবে পরিবর্তন হয়, এটাকে বলা হয় কনজুগেশন। আপনারা কি আছেন লাইনে? জি ভাই, জি আছি। জি ভাইয়া। হ্যাঁ, প্রশ্ন করেন। যদি জি না জি বুঝেন ইনস্ট্যান্ট প্রশ্ন করেন, বুঝছেন? না বুঝলে ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন। কারণ আমরা যদি সামনের দিকে না বুঝে আগে যাই, সেক্ষেত্রে আমরা আরো কঠিন হবে। গুড, হাইসেন ভার্বটা একটু আমরা দেখবো যে ভার্ব কিভাবে কনজুগেট হয়। তাইলে আমরা বুঝতে পারবো যে কখন বি হাইস ডু হবে, কখন বি হাইসেন জি হবে। হাইসেন হলো একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে টু নেম সামওয়ান অর টু কল সামওয়ান অর টু বি কল্ড সামওয়ান। আমরা যেরকম বলি জার্মান বাংলা ভাষায় যে আপনার নাম কি, এই এক্সপ্রেশনটা জার্মান ভাষায় ডিফারেন্ট। তারা ডাইরেক্ট জিজ্ঞেস করে না যে আপনার নাম কি, এরা অন্যভাবে বলে, বলে যে বি হাইসেন, যে আপনাকে কিভাবে ডাকা হয়। হাইসেন একটা ভার্ব। হাইসেন শব্দের অর্থ হলো টু বি নেম সামওয়ান অর টু বি কল্ড, আপনাকে কিভাবে ডাকা হয়। বি হাইসেন জি মানে আপনাকে কিভাবে ডাকা হয়। অর্থাৎ বাংলায় বললে হোয়াটস ইউর নেম, হ্যাঁ ইংলিশে বললে, আর বাংলা হলো তোমার নাম কি। তো এটা দুই ভাবে এক্সপ্রেস করা যায়। একটা হলো ওয়্যার ইজ ডু, তুমি কে, হু আর ইউ। আর হলো ভি হাইসেন জি অথবা ভি হাইস ডু। এই কনজুগেশনটা আমরা একটু শিখবো, তাহলে আমাদের এটা ধরতে খুবই সুবিধা হবে কিভাবে ভার্বের কনজুগেশন হয়।
গুড। মাখেন একটা ভার্ব। মাখেন শব্দের অর্থ হলো টু ডু অর টু মেক, যেখানে দেওয়া আছে। যদি এই টা সরিয়ে ফেলি তখন থাকে মাখ। মাখ হইলো ভার্ব স্টেম। এখান থেকে হইলো প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন আসবে। যেমন তো আমরা সরিয়ে দিলাম, এখন বাকি আছে শুধু মাখ। মাখের সাথে পরিবর্তন হয়ে সাবজেক্টের সাথে আসবে। যেমন ইসের ক্ষেত্রে যুক্ত হবে শুধু ইস মাখে। ডু এর ক্ষেত্রে যুক্ত হবে এসটি, ডু মার্কস, মানে হলো তুমি করো। এরপর হলো এর জি এস, হি সি ইট, এর ক্ষেত্রে যুক্ত হবে শুধু টি, এর জি এস মাখ, মানে হি ডাজ, শি ডাজ, ইট ডাজ। এই একটা কনজুগেশন যদি আপনি মুখস্থ করতে পারেন, প্রেজেন্ট টেন্সে আর কোনো ভার্বে আপনার কোনো চিন্তা নাই, সবগুলো ভার্বই এই নিয়মে আসবে। বিয়ার, বিয়ারের ক্ষেত্রে মেইন ভার্বে আসবে, যেমন মাখ, এটার সাথে এন যুক্ত হবে, পরিবর্তনে গিয়ে এন, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে ভার্ব যেটা আছে সেটাই থাকবে। ইয়ারের ক্ষেত্রে টি, যেরকম টি যুক্ত হয়েছে এখানে এর জিএস এর ক্ষেত্রে। আর জি জি আপনি এবং তারা বা তাহারা অথবা আপনারা বুঝাইলে অলওয়েজ ভার্বের ইনফিনিটিভ ফর্ম মাখেনে থাকবে। বুঝতে পারছেন এই বিষয়টা আপনারা? এটা একটু মুখস্থের বিষয়। একটা ভার্ব কেন্দ্রিক যদি আপনারা এভাবে কনজুগেশন মুখস্থ রাখতে পারেন তাহলে বাকি ভার্বের ক্ষেত্রে খুবই ইজি। তাহলে আমরা একবার বলি। ভাই এটা একটু আরেকটু ক্লিয়ার করুন। জি, ভাই এটা কি আসতেছে। মাটা, ওই যে আপনার স্টিমটা যেটা বললেন, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম? না, ভার্বের প্রেজেন্ট হলো মাখেন। এই যে মাখেন, মাখেন হলো ইনফিনিটিভ ফর্ম। এটা হলো যেমন ডু, ইংলিশ ভাষায় পরিবর্তন আসে না, সি এর ক্ষেত্রে ডাজ হয়, আবার অতীতে গেলে ডিড হয়। ঠিক এই পরিবর্তনটা, এটাকে বলা হয় কনিউগাসিয়ন জার্মান ভাষায়। এখন এই পরিবর্তনটা আসলে এন কে বাদ দিয়ে, দিলে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ভার্ব স্টেম, বা জার্মান ভাষা বলা হয় স্টাম, STAM, ভার্ব স্টাম, মানে হলো ভার্বের প্রাণ। এখান থেকে হইলো সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন হয় প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে। আমরা জাস্ট A1 শিখবো প্রেজেন্ট টেন্স গুলা। যেমন ইসের ক্ষেত্রে পরিবর্তন হবে, এই মাখের সাথে আসবে, মাখেন, ইস মাখে। ডু এর ক্ষেত্রে হবে ST, ডু মার্কস, মানে হলো ইউ ডু, আই ডু, ইউ ডু। আর এর ক্ষেত্রে যুক্ত হবে শুধু টি, মানে মাখ। যদি আমি বলি মাখ, মানে হলো হি ডাজ। এরপর হলো বিয়ারের ক্ষেত্রে ভার্বের যে মূল ফর্ম ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভই থাকবে মাখেন, বিয়ার মাখেন। এটা হলো প্লুরাল ভার্বও বলতে হয়, ইনফিনিটিভটা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আসে। আর ইয়ারটা প্লুরাল, কিন্তু এটাতে আপনার শুধুমাত্র টি যুক্ত হবে। আর জি জি এখানে হলো শুধু মাখেন, অর্থাৎ ইনফিনিটিভ। বিয়ার আর হলো জি জি, এই দুইটা জি, যেটা আপনি এবং আপনারা অথবা তারা বুঝায়, থার্ড পার্সন প্লুরাল, সেক্ষেত্রে ভার্বের ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ ভার্বটা যে আকারে আছে সেই আকারটাই ব্যবহার হবে, আর বাকিগুলোতে পরিবর্তন হবে। ইসের ক্ষেত্রে ইস মাখে, আই ডু। ডু এর ক্ষেত্রে ইউ ডু, ডু মার্কস, এসটি যুক্ত হবে। জি এর সাথে যুক্ত হবে শুধুমাত্র টি, জি মাখ। বিয়ার এর ক্ষেত্রে ভার্বের মূল ফর্ম বিয়ার মাখেন, উই ডু। ইয়ার ক্ষেত্রে ইয়া মাখ, ইউ ডু প্লুরাল। আর জি এর ক্ষেত্রে জি জি মাখেন, অর্থাৎ আপনি করেন অথবা আপনারা করেন অথবা তারা করে। বুঝতে পারছেন? এই কনজুগেশনটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এইটা যদি আপনারা মুখস্থ করেন, সকল ভার্বের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু পরিবর্তন হবে স্ট্রং ভার্বে, যেমন ইংরেজি ভাষায় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব আছে, জার্মান ভাষায় স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব আছে। ইংলিশ ভাষায় উইক ভার্ব গুলো কি, যেগুলির শেষে ডি, ইডি এবং টি যুক্ত হয়ে হয়, কি বলে, পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট হয় না, পাস্ট পার্টিসিপল হয়, ওইগুলিকে বলা উইক ভার্ব, একটা নিয়মের মধ্যে পড়ে যায়। আর স্ট্রং ভার্ব গুলো হলে আমাদেরকে সাধারণত মুখস্থ করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন ওয়ার্কের সাথে যদি আমরা ইডি যুক্ত করি তখন কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে, এটা হলো উইক ভার্ব। অর্থাৎ একটা নিয়মের মধ্যে দিয়ে আছে, এরকম ভার্ব গুলো যেগুলি ইডি যুক্ত হয় অথবা ডি যুক্ত হয় অথবা টি যুক্ত হয়, এগুলি হলো উইক ভার্ব। আরেকটা ভার্ব দেখেন, যেমন সিং, মানে হলো গান করা,
এটার পাস্ট কি স্যাং, আবার পাস্ট পার্টিসিপল ফর কি সাং। কোনো পরিবর্তন পরিবর্তন কোন নিয়মের মধ্যে দিয়ে আসতেছে না। ঠিক জার্মান ভাষায় এরকম ভাষা ভার্ব আছে যেগুলি পরিবর্তনের মধ্য দিয়ে যায় না। যেগুলি পরিবর্তনের মধ্য দিয়ে যায়, নিয়মের মধ্য দিয়ে পরিবর্তিত হয়, সেগুলিকে বলা হয় schwaches verb, মানে হলো উইক ভার্ব। আর স্ট্রং ভার্বকে বলা হয় starkes verb, মানে হলো স্ট্রং ভার্ব। schwaches ভার্বের সংখ্যাই সবচেয়ে বেশি। আপনি যদি একটা কনজুগেশন শিখেন, এখানে আপনি যত schwaches ভার্ব পাবেন সেম নিয়মেই কনজুগেট হবে। যেমন machen আমরা শিখলাম এখানে, machen মানে হলো টু ডু সামথিং। এটা আমি এখন পড়াইতেছি কারণ হলো আপনার বইয়ের মধ্যে একটু পরে কনজুগেশন শিখবো, সেটা হলো হাইসেন ভার্বের। এটা জরুরি শিখার জন্য। কারণ আপনি যখন বলবেন যে ইস হাইসে, হাইসেন মূল ভার্ব থেকে, তখন বুঝতে পারবেন যে ইসের ক্ষেত্রে ই যুক্ত হওয়ার কারণে ইস হাইসে হয়েছে। আমরা আসতেছি এখানে। আপনাদের এখন কোন প্রশ্ন আছে? ভাই এখানে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব গুলা আমাদেরকে এরকম চার্ট করে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। আপনি আগে স্ট্রাকচারটা বুঝেন, আমি সবকিছুই দেবো আপনাদেরকে। আপনি স্ট্রাকচারটা বুঝছেন কিনা এটা হলো মেইন। এটা জি বুঝলে জি আপনি যত ভার্বে আসে আপনি প্রেজেন্ট ফর্মে এগুলি সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনাদের দায়িত্ব হবে যে এই পরিবর্তনগুলো মুখস্থ রাখা, যে ইসের ক্ষেত্রে ই যুক্ত হবে ইস মাখে, ডু এর ক্ষেত্রে এস টি যুক্ত হবে ডু মার্কস, এর জি এস এর ক্ষেত্রে যুক্ত হবে শুধুমাত্র টি মাখ, বিয়ার এর ক্ষেত্রে ভার্বের যে ফর্ম আছে সেটাই থাকবে ইনফিনিটিভ ফর্ম বিয়া মাখেন, ইয়ার এর ক্ষেত্রে টি যুক্ত হবে ইয়া মাখ, এরপর জি জি এর ক্ষেত্রে ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেটা আছে মেইন ফর্ম মাখেন, সেটা মাখেনই থাকবে। বিয়ার এবং জি জি লাস্টের দুইটা, একটা হলো ইউ ফর্মাল এবং প্লুরাল দেই, সেই ক্ষেত্রে অলওয়েজই ভার্বের ইনফিনিটিভ ফর্ম থাকবে। কথা ক্লিয়ার? জি জি ভাই। গুড। এইবার আমরা যাব হাইসেন ভার্বে। হাইসেন ভার্বটা আমরা অলরেডি এখানে পায়া গেছি। এই যে দেখেন এখানে লেখা আছে বি হাইজ ডু। আমরা ডু এর ক্ষেত্রে কি পড়ছি? এস টি যুক্ত হবে পড়ছিলাম না? এই যে ডু এর ক্ষেত্রে কি পড়ছি? এস টি, ডু মার্কস। আমার অবশ্যই এটা এখানে দেওয়া আছে, যে হাইসেন ভার্বটা। ডু এর ক্ষেত্রে ডু হাইস, এই যে এখানে একটা এস টি আসার কথা, ঠিক না? শুধু টি হয়েছে, কারণ কি? কারণ হইলো আমরা পড়ছি এস সেট মানে হলো কি ডাবল এস, এটার মধ্যে একটা এস যুক্ত আছে, এই জন্য এখানে আর একটা এক্স এস আনে নাই, অলরেডি এখানে এস আছে, এই জন্য বি হাইজ ডু, অর্থাৎ ডু এর এখানে একটা এস হওয়ার কথা ছিল, সেটা হবে না, কারণ হলো এস সেট মানে হলো ডাবল এস। এই ছাড়া বাকি যত ভার্ব পাবেন এই এস সেট ব্যতীত সবগুলোতে এস টি যুক্ত হবে। কথা বুঝতে পারছেন? একটু কঠিন মনে হবে এখন, তবে এটা খুবই সোজা। যদি একটা ভার্ব আপনি ক্যাচ করতে পারেন তাহলে বাকিগুলো খুবই ইজিতে আপনি বুঝতে পারবেন কনজুগেশন গুলো। আবার আমরা একটু মাখেনে যাই। ভার্ব স্টাম্প তো বুঝছেন, ভার্বের যে প্রাণ, অর্থাৎ যেখান থেকে পরিবর্তনটা শুরু হবে, যেটার সাথে সাফিক্স যুক্ত হবে। ইস মাখে, ডু মার্কস, er sie es macht, wir machen, ihr macht, sie machen। ক্লিয়ার? ঠিক আমি যদি হাইসেন ভার্বটা আঁকি এখানে, আমার যেহেতু অ্যাসেট লিখতে পারি না, সেই জন্য আমি ডাবল এস দিয়ে লিখলাম এখানে। তাহলে হাইসেন ভার্বের ই এন যদি আমরা বাদ দেই, সেক্ষেত্রে ভার্ব স্টাম্প কি থাকে বলেন তো? ই এন বাদ দিলে হাইসে। হাইস। হাইস, ই এন বাদ, ও ই এন হাইস। অলওয়েজ বাদ যাবে। যেমন এখানে মাখেন থেকে মাখ বাদ, ই এন বাদ দিলে থাকে মাখ। ঠিক হাইসেন থেকে ই এন বাদ দিলে থাকে হলো হাইস। হাইসের পরেই হলো সাফিক্স গুলা যুক্ত হবে। মানে ইসের ক্ষেত্রে হবে কি? ইস হাই হাইসে। genau, ইস হাইসে। আর ডু এর ক্ষেত্রে যুক্ত হবে ডু হাইস্ট। হাইস। আমরা জানি এস টি যুক্ত হয়, যেহেতু আমরা যদি ডাইরেক্ট এস সেট আনি, এস সেট আনলে এখানে আর আলাদা এক্স এস দিতে হবে না, এই একটা মাত্র ডিফারেন্স, আর বাকি সব ঠিক আছে।
যদি এস সেট দিতাম তাহলে এখানে শুধু এস সেটটাই হতো, আর আলাদা এস লাগতো না, যেহেতু এস সেট মানে হলো দুইটা এস, সেক্ষেত্রে আলাদা আর এস আনতে হবে না, আর বাকিগুলো সব ঠিক। এর এস জি এর ক্ষেত্রে হবে কি হাইস্ট, বিয়ার এর ক্ষেত্রে Heißen. হাইসেন। ইনফিনিটিভ ফর্ম ডাইরেক্ট, আর ইয়ার এর ক্ষেত্রে শুধু টি যুক্ত হবে, হাইস্ট। হাইস্ট। ER আর S, G এগুলো সেম। হ্যাঁ দুটো সেম আর হচ্ছে না, এটা হলো এইখানে সেম, হাইসেনের ক্ষেত্রে সেম, কারণ যেহেতু এখানে এস সেট আছে, দুইটা এস আছে, এই জন্য সাধারণত হবে এই যে শুধু টি যুক্ত হওয়ার কথা, যেহেতু এই পিছনেই হলো দুইটা এস থাকে, সেক্ষেত্রে এই দুইটা সেম আর কি। তো ওইটাও তো সেম। ওই যে এর এস জি আর হচ্ছে ইয়ার, এই দুইটাতে টি না শুধু, তাহলে এই হ্যাঁ দুইটাই দুইটাতে সেম। সেম, এই দুইটাতে সেম, হ্যাঁ আর দুইটাতে সেম। জি আর ভিআর এই দুটো সেম। হুম হুম এরপর হলো জি, জি হাইসেন। ক্লিয়ার? যাদের প্রশ্ন আছে করতে পারেন, আমি এখানে সময় দেবো আপনাদেরকে, কোনো প্যারা নাই। এটা বোঝার জন্য এটা আপনাদেরকে সময় নিতে হবে, আমি জানি এটা এটা একটু কঠিন, তো এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি সব ভার্বগুলোকে এই নিয়মের মধ্যে কনজুগেট করতে পারবেন, সেন্টেন্স তৈরি করতে পারবেন। কারো প্রশ্ন আছে? হ্যালো, সেন্টেন্সটা কিভাবে তৈরি করবে একটু যদি ইয়ে করেন। সেন্টেন্স অলরেডি তৈরি হয়ে গেছে। ইসমাখে মানে হয়ে একটা সেন্টেন্স, আমি করি, যে আমি কিছু একটা করি, তাহলে আমি সেন্টেন্সটা এনে যোগ করি, যেমন ইসমাখে দাস, আমি এটা করি, একটা সেন্টেন্স হয়ে গেল। তুমি এটা করো, ডু মার্কস দাস। অন্য একটা পেজে যাই, এটা তো হিজিবিজি হয়ে যেতেছে। সেন্টেন্স শিখতে চাইছেন তো? যেমন মাখেন ভার্ব, মূল ভার্ব হলো মাখেন, তাহলে ইসের ক্ষেত্রে যুক্ত হবে কি, ই এন বাদ দিলে লাস্টে আসবে সাফিক্স ই, ইস মাখে। তাহলে সেন্টেন্স যদি তৈরি করতে চাই, আমি করি, কি করি, দাস, এটা। ইস মাখে দাস, আই ডু দ্যাট, আই ডু দিস, ডু মার্কস দাস, তুমি এটা করো। এস টি যুক্ত হবে ডু এর ক্ষেত্রে, এর এস জি মাখ টি যুক্ত হবে দাস, যদি আমরা এটা বলি। বিয়ার এর ক্ষেত্রে বিয়ার মাখেন দাস, আমরা এটা করি। আমি আপনাদের সুবিধার্থে, যাতে সেন্টেন্স কঠিন না মনে হয়, সেজন্য শুধুমাত্র দাস ইউজ করতে, বুঝতে পারতেছেন? আপনাদেরকে হলো স্টেমের পরে যে এন্ডিং গুলো আসবে কনজুগেশনে, সেগুলি মনে রাখলে, একটা যদি মনে রাখেন, আপনারা বাকিগুলা ইজিলি করতে পারেন সব ভার্বের ক্ষেত্রে। আমরা আরো অনেক ভার্ব পাবো এই প্রথম চ্যাপ্টারের মধ্যে, বুঝতে পারছেন? আমরা একটু বইতে চাই, তাইলে বুঝতে পারবো। যেমন জাইন ভার্ব থেকে তো আমরা জানি বিন, বিস্ট, জাইট, ইস্ট, এগুলি হয়। যেমন বেয়ার বিজ ডু, এখানে লেখা আছে তুমি কি, হু আর ইউ, বি হাইস ডু, আমরা ডু এর ইয়ে পড়ছিলাম। হাইসেন হলো মেইন ভার্ব, আর ডু এর ক্ষেত্রে হবে এস টি যুক্ত হবে। যেমন বাস মার্কস ডু, তুমি কি করো, বি হাইস ডু, তোমাকে কিভাবে ডাকা হয়, ইস হাইসে আব্দুল, ওডা ইস বিন আব্দুল। আপনাকে যখন ভার্ব দিয়ে প্রশ্নটা করে, যখন হাইসেন একটা মেইন ভার্ব, এটার নাম এটার অর্থ হলো টু কল সামওয়ান, বা টু বি কল সামওয়ান, কাউকে কিভাবে ডাকা হয়। এটা যদি একদম বাংলা এক্সাক্ট অনুবাদ করি, সেটার অর্থ হলো, যদি বলি বি হাইসেন জি, আপনাকে কিভাবে ডাকা হয়, যেটা আমরা বলি আপনার নাম কি, ঠিক। যখন কেউ আপনাকে প্রশ্ন করবে বি হাইসেন জি, আপনি তখন ভার্ব দিয়ে উত্তরটা দিবেন ইস হাইসে আব্দুল কাদির, বা আপনি বলবেন ইস হাইসে রবিউল্লাহ। আবার যদি কেউ বলে আপনাকে ওয়্যার বিজ ডু, হু আর ইউ, তখন আপনি উত্তর দিবেন ইস বিন রবিউল্লাহ। বুঝতে পারছেন এখানে কনটেক্সটটা? যখন ভার্ব দিয়ে আপনাকে প্রশ্নটা করা হবে যে বি হাইসেন জি,
আপনাকে কিভাবে ডাকা হয় বা আপনার নাম কি, তখন আপনি বলবেন ইস হাইসে আব্দুল। আবার যখন বলা হবে যে wer bist du, who are you, sein verb দিয়ে, তখন আপনি উত্তর দিবেন ইস বিন আব্দুল বা ইস বিন রাহাত। বুঝতে পারছেন? wie geht's, wie geht es dir, অর্থাৎ তুমি কেমন আছো, এটা হলো ইনফরমাল। দানকে গু sehr gut, ধন্যবাদ, খুবই ভালো। und dir, এবং তুমি কেমন আছো, দানকে গুড, ভালো আছি। এখানে প্রশ্ন করতে পারেন যে যে এখানে আমরা তো জানি তুমি বললে দু হওয়ার কথা, এখানে ডিয়ার কেন হলো, প্রশ্ন আসে এখানে। এটা আপনারা আপাতত মুখস্থ রাখেন, ডিয়ার মানে হলো তোমাকে, তুমি হয় না। আমরা এটা জার্মান ভাষার একটু কঠিন নিয়ম, সেটা হলো ডাটিভ, সেটা পরে শিখবো। আমরা এখন জাস্ট এই সেন্টেন্স গুলো মুখস্থ করব। কারণ হলো জিস ফরস্টেলেন মানে হলো আপনি নিজেকে যখন ইন্ট্রোডিউস করবেন, অনেক গ্রামারের নিয়ম পাবেন এখানে, যেটা A1 আপনারা জানার কোনো দরকার নাই, জাস্ট মুখস্থ করবেন। বি গেটস ইনফরমালের ক্ষেত্রে হাউ আর ইউ, বি গেট এস ডিয়া সেম প্রশ্ন, এটা হলো কন্ট্রাক্টেড ফর্ম মানে হলো শর্ট ফর্মে বলা হয়েছে বি গেটস, আর ফুল ফর্মে হলো বি গেট এস ডিয়া মানে হাউ আর ইউ, টোটাল ফর্ম। উত্তর একই, দাঙ্কে জেগুড উন্ডিয়া, এবং তুমি কেমন আছো। আর যদি আমরা ফর্মালে জিজ্ঞেস করি wie geht es Ihnen, এটা আমরা শিখবো এখানে নিচে। জিস ফরস্টেলেনটা কি আপনাদের কাছে কঠিন মনে হইতেছে? আপনারা কিভাবে আপনাদের পরিচয় দিবেন কারো কাছে? সবাই আনমিউট হন, কথা বলি একটু। জি ভাই, একটু একটু কঠিন মনে হইতেছে। গুড, আমি জানি একটু কঠিন মনে হবে, কারণ আপনি যদি ভার্বের কনজুগেশন গুলা জেনে যান, সেক্ষেত্রে সরি কনজুগেশন গুলা জেনে গেলে আপনার কাছে আর কঠিন মনে হবে না। কনজুগেশনটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা নিয়ে আসছি। প্রথম দিকে একটু কঠিন হইতে পারে, আপনারা যখন প্র্যাকটিস করবেন ওই এন্ডিং গুলা দিয়ে, তখন খুবই ইজি। আমার এখানে স্লাইডে আমি জিস ফরস্টেলেন আলাদা করছি। অপু হাসান ভাই কি কিছু বলতেছেন? না ভাইয়া কিছু বলিনি, কঠিন মনে হইতেছে? আপাতত কঠিনই মনে হচ্ছে, মনে প্র্যাকটিস করলে মনে হয় হ্যাঁ, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। যেমন আমরা এই সেন্টেন্স গুলো মুখস্থ করি, জিস ফরস্টেলেন, ফরস্টেলেন মানে আমরা কি বলছিলাম বলতে পারেন কেউ, মনে আছে? জিস ফরস্টেলেন ইন্ট্রোডিউস ইউরসেলফ। কেন ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমরা কিভাবে ইন্ট্রোডিউস করি? সাধারণত আমরা বলি হ্যালো, হ্যালোর পরে জিজ্ঞেস করি তুমি কেমন আছো, তুমি কোথায় থাকো, এরপরে তুমি কি করো, এগুলি হলো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। ঠিক এই সেন্টেন্স গুলো। ফ্রাগে, ফ্রাগের শব্দের অর্থ কি বলছিলাম গতকালকে, মনে আছে? প্রশ্ন। গুড। ফ্রাগের ইয়ে কি, আর্টিকেল কি? ডি ডি ফ্রাগে, এটার আর্টিকেল হলো ডি ফ্রাগে। আর আনভোট, আনভোট মানে হলো অ্যান্সার, ডি আনভোট। ফ্রাগে এবং আনভোট এই দুইটার আর্টিকেল হলো ডি। তাহলে আমাদের প্রশ্নটা কি, ভি হাইসেন জি, আপনার নাম কি? এটা হলো ফর্মালে, আমরা পড়ছি না, জি মানে হলো ফর্মাল। আর জি এর ক্ষেত্রে ভার্ব কি হয়, ইনফিনিটিভ, মেইন ফর্ম যেটা, এই জন্য হাইসেন হয়েছে। ভার্বের মূল ফর্ম হলো হাইসেন, এই জন্য জি এর ক্ষেত্রে গিয়েও কি হয়েছে, হাইসেন। বি হাইসেন জি অথবা বি হাইস টু। অ্যান্সার হবে ইস হাইসে, যার যার নাম, আব্দুল অথবা রবিউল, রাহাত। এরপরে হলো আপনার কুশল বিনিময়, আপনি কেমন আছেন এটা জানবেন। বি গেট এস ইনেন, আপনি কেমন আছেন, অথবা বি গেট এস ডিয়া, তুমি কেমন আছো। উত্তর হবে মিয়ার ইস গুড, আই এম ফাইন, অথবা শুধু গুড। গুড, দাঙ্কে, ইনেন অথবা ডিয়া। ইনেন মানে হলো আপনার কেমন যাচ্ছে, ডিয়া হলো তোমার, তোমার কেমন যাচ্ছে। ডি গেট এস ডিয়া, গুড, দাঙ্কে, ডিয়া, এবং তুমি কেমন আছো। এখন আমরা একটু প্র্যাকটিস করি। রবিউল্লাহ ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করি, জি
Wie heißen Sie bitte? Ich, ich heiße Robi. Robiullah. Ich Robi. heiße Robiullah. যদি আমি প্রশ্ন করি wer sind Sie? Sein Wer? Verb দিয়ে wer sind Sie? তখন হবে যে ich bin রবিউল্লাহ। ও আচ্ছা আচ্ছা। হাইসেন ভার্ব দিয়ে যদি বলি তখন জিন হচ্ছে। মেইন ভার্ব দিয়ে বলবেন। আর যদি জাইন ভার্ব দিয়ে বলি যে wer sind Sie? আপনি কে? তাহলে হবে ich bin রবিউল্লাহ। এই কনটেক্সটটা বুঝতে পারছেন যে হাইসেন এবং জিন ভার্বের ইয়েটা পরিচয় দেওয়ার ক্ষেত্রে। জি জি। রাহাত হোসেন ভাই, আপনি আনমিউট করেন। জি ভাই। বি হাইসেন জি, ইস হাইসেন রাহাত। নট হাইসেন। হাইসেন ইসের ক্ষেত্রে কি হবে? শুধু ই, ই এন বাদ দিয়া ভার্ব স্টেমের সাথে শুধু যুক্ত হবে কি ই। তাহলে হবে ইস হাইসে, যে আমরা ওটা রেখে আসছি না, ইস ই হতে হাইসে। পারে। ইস হাইসে, ইস হাইসে রাহাত। যদি বলি ওয়্যার বিজ দু, জাইন গুড। ভার্ব দিয়ে, হ্যাঁ না, ওয়্যার বিজ দু, ও আর ইউ ইস হাইসে রাহাত। না, যখন জাইন ভার্ব দিয়ে বলবো তখন আপনি জাইন ভার্ব দিয়ে উত্তর দিবেন। যেমন জাইন ভার্বের ইয়ে কি, আমি বলছি ওয়্যার ও বিজ আর ডু ইউ, তুমি কে, জাইন ভার্ব দিয়ে, তখন আপনি বললেন ইস বিন। বুঝতে পারছেন? ইস বিন রাহাত। আরেকটু যদি যেমন আপনার পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা দুই ভাবে প্রশ্নটা করতে পারি। একটু ওয়ার্ডে লিখে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পরিচয় প্রদানের ক্ষেত্রে দুই ভাবে প্রশ্ন করা যায়। একটা হলো জাইন ভার্ব দিয়ে, আর একটা হলো হাইসেন ভার্ব দিয়ে। জাইন ভার্ব গুলা কি, যেমন ইস বিন আব্দুল, এটা হলো জাইন ভার্ব। করছি না, ইসের ক্ষেত্রে বিন হবে। আর হাইসেন হলো মেইন ভার্ব, টু বি নেম সামওয়ান বা টু বি কল সামওয়ান। ইস হাইসে আব্দুল। এবার বুঝতে পারছেন? wer bist du? উত্তর হবে ইস বিন আব্দুল। আর হাইসেন ভার্ব দিয়ে হলো বি হাইসেন জি। আমি আপনি করে বলতেছি, আর এই জি ফর্মে ভার্বের অলওয়েজ ইনফিনিটিভ হয়, আর মূল ফর্ম কি ভার্বের হাইসেন, এজন্য হয়েছে বি হাইসেন জি ইস হাইসে আব্দুল। এটা হলো অ্যান্সার। এবার বুঝতে পারছেন? ভালো লয়টে। এবার পার্থক্যটা বুঝতে পারছেন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে? আমি যখন বলবো বি হাইস ডু, হাউ ইউ আর কল্ড, তোমাকে কিভাবে ডাকা হয়। ইস হাইসে, আই এম কল্ড আব্দুল। আব্দুল বাংলা ভাষার সাথে এটা মিল নাই, কিন্তু এক্সপ্রেশন জার্মানদের এক্সপ্রেশনটা এরকম যে তোমাকে কিভাবে ডাকা হয়, যদি আমরা এক্সাক্ট মিনিংটা করি। হাইসেন শব্দ অর্থ হলো কাউকে কোনোভাবে ডাকা বা টু নেম সামওয়ান, কাউকে কোনোভাবে নামকরণ করা। আর যদি জাইন ভার্ব দিয়ে করি তাহলে ওই যে বিন বিজ ইস এগুলি হবে। ওয়্যার বিজ ডু, হু আর ইউ, ডাইরেক্ট ইস বিন। আর যদি হাইসেন ভার্ব দিয়ে করি তাহলে ইস হাইসে। গুড। যদি আপনি ভুল অ্যান্সারও দেন, যেমন ইস হাইসে না বলে যদি ইস বিনও বলেন, তাহলে এটাও কারেক্ট। জাস্ট এটা মনে রাখতে হবে যে ভার্বের ক্ষেত্রে পারফেক্ট অ্যান্সার হলো ভার্ব দিয়ে দেওয়া, লাইন ভার্ব দিয়ে। আর যদি মেইন ভার্ব দিয়ে আসে হাইসেন, তখন হাইসে দিয়ে অ্যান্সার দেওয়া। বুঝতে পারছেন? আব্দুল হান্নান ভাই, আপনি কি আছেন? হান্নান ভাই আছেন? নাই। আচ্ছা, সিফায়েত হাসান, আপনি আছেন?
হ্যালো। জি ভাই, শুনতে পাইতেছেন আমাদেরকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করে উত্তর দেন। বি হাইসেন জি। জি ভাইয়া। বি হাইসেন জি। ইস হাইসে সিফায়েত। ভেয়া বিজ দু। ইস বিন সিফায়েত। গ্রেট, গুড, পারছেন আপনি। এরপরে মেহেদি ভাই, হ্যাঁ ভাই, আছি। বি হাইসেন জি। ইস হাইছে মেহেদি। ভেয়া বিজ দু। ওডা ভেয়া জিন জি। ইস বিন মেহেদি। Genau. Context clear? হ্যাঁ ভাই, Good. এটা তো ভাই ভার্ব অনুযায়ী হচ্ছে এটার অ্যান্সারটা হবে। হ্যাঁ, যদি জাইন ভার্ব দিয়ে আপনাকে জাইন প্রশ্নটা ভার্ব। করা হয়, যেমন ভেয়া জিন জি অথবা ভেয়া বিজ দু, তখন আপনি বলবেন পারফেক্ট অ্যান্সারের ক্ষেত্রে ইশ বিন মেহেদি অথবা ইশ বিন মেহেদি। আর যদি হাইসেন বা মেইন ভার্বটা দিয়ে আমরা বলি, তখন ইশ হাইসে হবে। এটাই হলো ইন্ট্রোডাকশনের একটা ইয়ে। তবে আপনি যদি উল্টা অ্যান্সারও দেন তাহলে সেটাও সঠিক, কারণ আপনার নাম জানাটা হলো মেইন। যদি আপনি বলেন ইশ বিন মেহেদি অথবা ইশ হাইসে মেহেদি, বোথ আর কারেক্ট, কিন্তু আমরা হলো মানে কারেক্ট ভার্ব অ্যান্সারটা জানার অনুযায়ী, জন্য হ্যাঁ, ভার্ব অনুযায়ী অ্যান্সারটা দেওয়া হচ্ছে হলো এটা ভালো, মানে মেইন এটা কারেক্ট। পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা হলো গুড, বেশি কারেক্ট আর কি। গুড, এবার শিখবো আমরা ভি গেট এস ডিয়ার। তুমি কেমন আছো। এটার ফর্মাল হবে ভি গেট এস ইনেন। এই গেন একটা ভার্ব, গেন থেকে গেট হয়েছে। আমরা জানছিলাম না যে এস এর সাথে শুধু টি যুক্ত হবে। গেহেন ভার্ব থেকে হবে এস গেট। ইস গেহে, দু গেস্ট, এস গেট। ভি গেট এস ইনেন, আপনি কেমন আছেন। তখন কি বলবেন? গুড, অথবা প্রথমে দাঙ্কে তারপরে গুড, ভালো, তারপর ভদ্রতার খাতিরে আবার জিজ্ঞেস করেন উন ইনেন, আপনি কেমন আছেন। তখন আউখ গুড দাঙ্কে, আমিও ভালো আছি, গুড। এখানে কিন্তু সবগুলা হলো বেফ্রাগে, যে বি। বি মানে কি? হাউ। নামের ক্ষেত্রে জার্মানরা হাউ ব্যবহার করে, ইংলিশে সাধারণত হোয়াট, হোয়াট ইজ ইউর নেম। আর জার্মানরা বলে ভি ইজ ডাইন নামে, অথবা ভেয়া বিজ দু, হাউ। এরপরের সেন্টেন্স আমরা শিখবো কি, ভো হেয়া কমেন জি। এটার মানে হলো অরিজিন জিজ্ঞেস করে। কমেন মানে হলো আসা, আপনি কোত্থেকে আসছেন। এটা একটা ডিফারেন্ট এক্সপ্রেশন আবারও। ভো হেয়া কমেন জি মানে হলো আপনি কোত্থেকে আসছেন। তখন আমি কি বলবো? ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। এখানে কমেন দ্বারা মানুষের অরিজিন বোঝায় সাধারণত। কারণ আপনি জার্মানি আছেন, একজন বিদেশি আপনি, আপনাকে যদি কোনো কেউ জিজ্ঞেস করে ভো হ্যাঁ কমেন জি, মানে হলো আপনার অরিজিন জানতে চায়, আপনার দেশের বাড়ি কোথায়। তখন আপনি বলবেন না যে আমি বাসা থেকে আসছি, ইসকমে আউস মাইনা বনু, আমি আমার বাসা থেকে আসছি, এরকম না। তার মানে হলো আপনি অরিজিন জানতে চাইছে আপনার কাছে। ভো হ্যাঁ কমেন জি, ইসকমে আউস বাংলাদেশ, ইসকমে আউস ইন্ডিয়ান, ইসকমে আউস পাকিস্তান, হোয়াট এভার। গুড। রবিউল হাসান ভাই, রবিউল্লাহ, সরি, রবিউল্লাহ। জি। woher kommen Sie? Ich komme auf বাংলাদেশ। Not auch, aus। aus মানে হলো from। aus 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 এই যে এটা aus। aus মানে হলো from, I am from। ich komme aus বাংলাদেশ। বাংলাদেশ। এই যে বুঝতে পারছেন এখন কনজুগেশন গুলা। কমেন হলো মেইন ভার্ব, কমেন হলো মেইন ভার্ব, তাহলে ইসের ক্ষেত্রে কমে হবে, আমরা ওখানে পড়ছি। ইসের ক্ষেত্রে কম, শুধু ভার্ব স্টাম বাদ দিলে থাকবে কি? শুধু থাকবে ই। ইস কমে। আর ডু এর ক্ষেত্রে কি হবে বলেন তো? কম এসটি, কম ডু কমস। এজন্য বলছিলাম একটা যদি শিখেন বাকিগুলা সব ক্লিয়ার। আবার একটু ওখানে যাই, তাহলে আপনাদের আর একটু ব্রেন স্টর্মিং হবে। যেমন আমরা এখানে দুইটা ভাষা শিখছি, সরি ভার্ব শিখছি। একটা হলো হাইসেন, মাখেন এবং কমেন। কমেন ভার্বটা আমি এখানে পাশে লিখি।
কমেন, তাহলে আমরা বাদ দিব কি এখান থেকে ইএন, ওই নিয়ম অনুযায়ী ইএন বাদ দিলে থাকবে কি ভার্ব স্টাম কম। ক্লিয়ার? ভার্ব কনজুগেশনের আগে আমরা মেইন ভার্ব থেকে ইএন বাদ দিব, ইএন বাদ দিলে আমাদের থাকবে ভার্ব স্টাম কম। তাহলে ইসের ক্ষেত্রে কি হবে? ইস কমে, ডু কমস্ট, er as sie kommt, wir kommen, ihr kommt, sie বারবার ইনফিনিটিভ কমেন। ক্লিয়ার? একটা যদি ধরতে পারেন বাকি সবগুলা সেম। সালে আহমেদ ভাই জি জি ভাই। বুঝতে পারছেন আমি এতক্ষণ কি বোঝানোর চেষ্টা করছি? জি জি ভাই, বুঝতে পারছি ভালোভাবে। এই যে আমরা কয়টা ভার্ব পেলাম, প্রথমে তো আমি একটা ভার্ব শিখেছি মাখিন, যেটা বই ছিল না আপনাদেরকে দেখানোর জন্য সর্বপ্রথম মাখিন থেকে। তারপর মাহান, আমরা একটা ভার্ব হাইসেন, বই পাইছি সেটা হাইসেন, জি, একটা ঠিক আছে? কমেন্ট। এরপর আমরা একটা পাইলাম কমেন। ভার্বগুলোর অর্থ কি? কমেন মানে কি? কমেন্ট মানে হচ্ছে আপনার অরিজিন, কোথায় থেকে আসছে। এটার মেইন অর্থ হলো আশা। আপনি যে মেইন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বোহে কমেন জি, তখন অরিজিন বুঝা। আদত এটার অর্থ হলো নরমাল আশা, টু কাম। আপনি যদি জাতিগত বলেন আমি ভাই, অফিসে জাতিগত, আসতেছি, জি মানে উনি জাতিগত ভাবে কোনটা আর কি, এটা জানতে চাই। জাতিগত আসবে যখন আপনাকে জিজ্ঞেস করে বো হ্যাঁ কমেন জি, মানে আপনি কোত্থেকে আসেন, তখন অরিজিন বুঝায়। এটাকে বলা হয় জার্মান ভাষায় আপনার আউসকুনফট, der Auskunft। আউসকুনফট মানে হলো অরিজিন। আর অরিজিন যখন জিজ্ঞেস করা হয় তখন বলা হয় woher, woher kommen Sie, মানে এখানে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার আউসকুনফট। আউসকুনফট মানে হলো আপনার অরিজিন, অর্থাৎ আপনার জন্মস্থান কোথায়। তখন আপনি বলবেন ich komme কমেন্ট আউট বাংলাদেশ। aus, not out, aus, aus মানে হলো from, ich komme aus বাংলাদেশ। বুঝতে পারছেন? কমে আউট বাংলাদেশ। এখন যদি আপনাকে কেউ বলে wo bist du, wo মানে কি where, wo bist du, where are you, তুমি কোথায়। আর আপনি বলবেন কি আমি অফিসে আসতেছি, তখন লিখতে পারবেন ich komme ins Büro, আমি অফিসে আসতেছি। এই কমের দ্বারা আপনার নরমাল আসাও বোঝায়, আবার অরিজিনালি কোত্থেকে আসছেন সেটাও বোঝায়। এটা কনটেক্সটে ডিফারেন্ট। সিচুয়েশন ভেদে বলতে হবে। হ্যাঁ, যখন গো Situation হ্যাঁ দিয়ে ভেদে। কেউ প্রশ্ন করবে আপনাকে গো হ্যাঁ, গো কমস টু হ্যাঁ অথবা গো হ্যাঁ কমস টু, তখন অরিজিন বুঝাবে আপনি কোত্থেকে আসতেছেন। আর যদি নরমালি আপনি বলেন ইসকমে ইস বৈরু, ইসকমে সুডিয়া, আমি তোমার কাছে আসতেছি, ঠিক কমেন ভার্বে ব্যবহার হবে, একই অর্থ। কমেন ভার্ব মানে হলো আসা, এটা হলো অরিজিনালি কোত্থেকে আসতেছো, আর একটা হলো নরমালি আসা। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এটা একটু কঠিন মনে হইতেছে, স্বাভাবিক। এই একটু কঠিন স্তর দিয়ে আপনারা 2-3টা ক্লাস পার করুন, এরপরে সব ইজি। এরপর বুঝছেন, এই জন্য আমি একটু মানে আপনাদেরকে ইনিশিয়াল স্টেজে মানে থিমটা ধরাতে চাইতেছি, যাতে আপনারা বইয়ের মধ্যে ঢুকেই একদম অনেক কঠিন মনে না হয় বিষয়টা। যেমন ভার্বের যে কনজুগেশনটা শিখলাম এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি অলরেডি বইয়ের মধ্যে ঢুকেই যে হাইসেন ভার্বের কনজুগেশন পেয়ে গেছেন। এক জায়গায় জিজ্ঞেস করতেছে যে হাইসেন, আর হাইস, ডু এর ক্ষেত্রে হাইস, জি এর ক্ষেত্রে হাইসেন। গুড, বি গেটস, অর্থাৎ তুমি কেমন আছো, এটা হলো ইনফর্মাল বি গেটস। আর যদি আমরা ফর্মালে যাই তাহলে বি গেটস এস ইনেন, আপনি কেমন আছেন। তার উত্তরে কি হবে? দাঙ্কে গুড, আউট গুড, দাঙ্কে গানস গুড, চুজ বাই। আমরা এখান থেকে একটু বের হই, হ্যাঁ, দ্বিতীয় ইয়েতে যাই। গুটেন টাগ আউফ বিডাজিন, দ্বিতীয় 12 নম্বর পেজের মধ্যে লেখা। গুটেন টাগ বি হাইসেনজি, আপনার নাম কি। পড়েন জি লেজেন জি, শুনুন এবং পড়ুন। দেখছেন এই যে জি আসছে, যার কারণে ভার্বের ইনফিনিটিভ ফর্ম গুলাই করছে। হোরেন জি মানে আপনি করুন, আপনাদেরকে এখানে কোর্সে আপনি বলে সম্বোধন করা হয়েছে।
এবং লেজেন জি, আমরা পড়ছি না জি এর ক্ষেত্রে জি জি এবং ভি আর এগুলির ক্ষেত্রে ভার্বের ইনফিনিটিভ হয়, এজন্য হচ্ছে হোরেন জি ও লেজেন জি। আপনারা শুনুন এবং পড়ুন, বি হাইসেন ডি পেরজোনেন, এই লোকগুলোর নাম কি। এখানে হাইসেন এসে কারণ হলো ডি পেরজোনেন হলো প্লুরাল, এই জন্য প্লুরাল ভার্ব হলো ইনফিনিটিভ, বি হাইসেন জি, বি হাইসেন ডি পেরজোনেন। আমরা একটু এই অডিওটা শুনি। Ciao. Ah, Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. আমরা প্রথমটা পড়লাম, এই যে তাদের দুজনের সাক্ষাৎ হলো প্রথম সকালবেলা। Guten Morgen, mein Name ist Nina Weber. আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে নিনা ওয়েবার। ছেলেটাও বলতেছিল গুটেন মর্গেন ফ্রাউ ওয়েবার। Ich heiße Oliver Hansen. আমার নাম হচ্ছে বা আমাকে ডাকা হয় অলিভার হানসেন হিসেবে। গুড। B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. এই যে দেখেন এখানে তারা একজন আরেকজনকে আপনি বলে সম্বোধন করছে। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, মানে হলো মিসেস কোভালস্কি গুটেন টাগ। গুটেন টাগ ফ্রাউ ওয়েবার, আবার ফ্রাউ ওয়েবার বলতেছে ফ্রাউ ওয়েবার। Wie geht es Ihnen? আপনি কেমন আছেন? দানকে, ধন্যবাদ। গুড, ভালো। und Ihnen মানে আপনি কেমন আছেন? auch gut। উদাহরণটা প্র্যাকটিস করি। সিফায়াত হাসান ভাই, আপনি আনমিউট হন। গুটেন টাগ হেয়ার সিফায়াত হাসান। Guten Tag. হেয়ার বলবেন, হেয়ার মানে হলো মিস্টার, আর ফ্রাউর ক্ষেত্রে হলো যেমন আমরা বলি না মিস্টার আব্দুল কাদির, আর মহিলাদের ক্ষেত্রে মিসেস আব্দুল কাদির। এখানে ঠিক জার্মান ভাষায় মহিলাদের নাম বলার আগে বলা হয় ফ্রাউ, আর পুরুষের নাম হলো হেয়ার। হেয়ার হলো HERR, হেয়ার। আর আপনি বলবেন কি Guten Tag, Herr Abdul Kader. কাদির। অথবা আপনি সাধারণত হেয়ারের পরে মানুষ সেকেন্ড নেমটা বলে, যেন আমার সেকেন্ড নাম হলো কাদির, আপনার সেকেন্ড নাম হলো হাসান। আপনি বলতে পারেন যে গুটিন ঠাক হেয়া কাদিয়া, আমি বলতে পারি গুটিন ঠাক হেয়ার হাসান। জি ভাইয়া। গুড। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতেছি wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Genau, exactly. Danke, gut, auch gut. Sehr schön. তুমি ভালো খেয়াল করছেন। যদি আমি বলি wie geht es dir, এর মানে হলো আপনাকে আমি তুমি বলে সম্বোধন করতেছি। Ihnen হলো আপনি বলে, wie geht es Ihnen, আপনি কেমন আছেন। Danke, gut. Und Ihnen মানে আপনি কেমন আছেন, আবার আপনি বলে। আর যদি আমি বলি Guten Tag, Herr Hassan, wie geht es dir, এটা আবার মানায় না, কারণ আপনাকে আমি প্রথমে হেয়ার হাসান বললে কিন্তু আপনি বলে সম্বোধন করছি। হেয়ারটা সাধারণত ফর্মাল ইউজের ক্ষেত্রে আসে, যখন আপনি কাউকে হেয়ার বলে সম্বোধন করেন তার মানে হলো আপনি তাকে আপনি করে বলতেছেন, মিস্টার বললে। আর আপনি কাউকে বললেন মিস্টার অমুক, তার মানে আপনি তাকে আপনি বলে সম্বোধন করতেছেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। গুড। তার মানে ফ্রাউ এবং হেয়ার, ফ্রাউ হইলো মিসেস, হেয়ার হইলো মিস্টার। Mister. এই যে দেখেন এখানে লেখা আছে যে নিচে এখানে দেখেন হালু ফ্রাউ ওয়েবা, হালু হেয়ার হানসেন। সে কিন্তু এখানে বলছে ইশ হাইসে অলিভা হানসেন, আমার নাম অলিভা হানসেন। অলিভা হলো তার ফার্স্ট নেম, হানসেন হলো সেকেন্ড নেম। আর যেহেতু সে এখানে ফর্মালি উত্তর দিচ্ছে সে হেয়ার দিয়ে, এজন্য হালো হেয়ার হানসেন মানে হলো সে সেকেন্ড নেম ইউজ করছে। তার মানে হলো তারা একজন আরেকজনকে আপনি করে সম্বোধন করতেছে। বুঝতে পারছেন? অলিভার কিন্তু বলে নাই, অলিভার হলো ফার্স্ট নেম। সাধারণত মানুষের সাথে যখন ভালো সম্পর্ক হয়ে যায় তখন জার্মানিতে ফার্স্ট নেমে ডাকে। যেমন আমার কলিগরা অফিসে আমাকে আব্দুল বলে ডাকে, কারণ আমি ওদেরকে ওদের ফার্স্ট নেমে ডাকি। বুঝতে পারছেন? যদি আমাকে কেউ অপরিচিত আসে তখন আমাকে বলে হেয়ার কাদির। এই কনটেক্সটটা বুঝতে পারছেন তো? এটা তো জার্মান কালচার একটা পার্ট। জি ভাইয়া আপনি যখন বুঝছি। গ্রিটিংসে যাবেন একদম ইজি মনে রাখবেন,
আপনি যদি কাউকে আপনি বলে সম্বোধন করেন তখন তার সেকেন্ড নেম নিবেন। যেমন রবি উল্লাহ ভাই, আপনার নাম হলো রবি ফার্স্ট নেম, এমডি রবি, আর উল্লাহ হইলো আপনার সেকেন্ড নেম। আপনাকে যদি কেউ প্রথমে বলে যে হ্যালো হেয়ার রবি হেয়ার উল্লাহ, তার মানে আপনাকে সে আপনি বলে সম্বোধন করছে, এটা বুঝবেন। তখন আপনিও তাকে তার সেকেন্ড নেম দিয়ে বলবেন হ্যালো ফ্রাউ কোভালস্কি অথবা হ্যালো হেয়ার কাদির। কনটেক্সটটা ক্লিয়ার? জি ভাইয়া। গুড। আমরা এবার দ্বিতীয় ইয়েটা শুনি, লিসেনিংটা, এই যে এখানকার। Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. গুড। ফ্রাউ ওয়েবা, হ্যালো ফ্রাউ ওয়েবা, মানে মিসেস ওয়েবা, তারা একজন আরেকজনকে আপনি বলে সম্বোধন করছে। আবার হ্যালো হে হানসেন, ফ্রাউ ওয়েবা বলতেছে হ্যালো হে হানসেন, মানে মিস্টার হানসেন। দাস ইজ ফ্রাউ কোভালস্কি, সে আরেকটা নারীকে পরিচয় করে দিতেছে এই যে এখানে। তাহলে একজন ওয়েবার, একজন হানসেন, আবার পরিচয় করে দিতেছে ফ্রাউ কোভালস্কি কে। দাস ইজ ফ্রাউ কোভালস্কি। আমরা জেন্ডারে পড়ছিলাম না দাস, নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে আবার বলছিলাম, কিন্তু দাস কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। দিস দ্যাট, মনে আছে? এই জন্য দাস ইজ ফ্রাউ কোভালস্কি, ইনি হচ্ছেন ফ্রাউ কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি। মাইন নামে ইজ অলিভা হানসেন, আমার নাম অলিভা হানসেন। গুটেন টাগ। ইনশুলদিগুং, কালকে পড়ছিলাম এলটেগলিশে জেটসে অথবা ভোটে, মানে হলো দৈনন্দিন জীবনে মানুষ যেগুলি বলেন। ইনশুলদিগুং এক্সকিউজ মি, আমরা কারোর সাথে একটু সাইড দিতে গেলে এক্সকিউজ মি বলি, বা কারো অ্যাটেনশন পাওয়ার জন্য বলি এক্সকিউজ মি। এনশুলদিগুং ভি হাইসেন জি, মানে সে আবার প্রশ্ন করছে আপনার নাম কি? অলিভা হানসেন, অলিভা হানসেন। গুড। এবার তাদের বিদায়টা শুনবো। C. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. তারা যে এই প্রশ্নগুলো এক্সপ্রেশন গুলা করে বলে, হাউ বিডাজেন, হ্যা হানজেন, চুজ, এগুলি আপনাদের কি ডিফারেন্ট শোনা যায় নাকি ক্লিয়ার বুঝতে পারতেছেন? ক্লিয়ার বোঝা যায় ভাইয়া। গুড। এটা বুঝতে পারাটা হলো ইম্পর্টেন্ট, কারণ আপনার লিসেনিং যখন হবে, লিসেনিং যদি আপনি না বুঝতে পারেন, টু দা পয়েন্ট অ্যান্সার করতে পারবেন না। এই জন্য আপনাকে বেশি বেশি লিসেনিং শুনতে হবে। আমি তো কোর্সে যতটুকু লিসেনিং পসিবল, যেটা ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে শোনাবো এবং শুনবো, আপনাদের থেকে প্র্যাকটিস করাবো। আপনারাও নিজে নিজে ইউটিউবে গিয়ে এই লিসেনিং গুলো শুনবেন, তাহলে আপনাদের একটা ভালো আয়ত্তে আসবে। গুড। এবার আমরা একটু নিচের দিকে আসি, একটু প্র্যাকটিস করবো। Guten Tag, auf Wiedersehen. Spielen Sie die Situationen? Spielen মানে হলো প্লে করা, এটা একটা ভার্ব। যে দেখেন জি আসছে, মেইন ফর্মে জি আসছে, মানে আপনি প্লে করেন ডি সিচুয়েশন বা দা সিচুয়েশন, অর্থাৎ প্লে দা সিচুয়েশন। Guten Tag, mein Name ist, oder ich heiße is, wie heißen Sie? প্র্যাকটিস। এখন আমি একজনকে জিজ্ঞেস করি, সবাই এখন আনমিউট হন দেখি, একসাথে প্র্যাকটিস করি। এখন রবিউল্লাহ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। গুটেন টাগ, মাইন নামে ইস আব্দুল কাদির, আপনি বলেন। জি, আমি কি বলবো? গুটেন টাগ, মাইন নামে ইস রবিউল্লাহ। Guten Tag, mein Name ist Robiullah. Entschuldigung, wie heißen Sie? Ich heiße Robiullah. Ich heiße Robiullah. Danke. এরপরে আসেন মেহেদি ভাই। Guten Tag, wie geht es Ihnen? Danke. Ich, গুটেন টাগ বলেন, আমি আপনাকে সংবাদ দিছি না, গ্রিটিংস দিছি না, আপনি বলবেন গুটেন টাগ। Danke, guten gut. Tag. হুম, Guten Tag. Danke. gut. Gut. Und Ihnen? Und Ihnen?
মানে আপনি কেমন আছেন? ইয়া, auch gut, danke। তারপর আমরা বিদায় নেব, auf Wiedersehen। আপনি কি বলবেন? auf Wiedersehen, অথবা চুজও বলতে পারেন, দুইটাই tschüss। ফরমাল। অথবা চুজ, auf Wiedersehen অথবা চুজ। অপু হাসান, জি ভাইয়া। guten Tag, das ist Herr Robiullah। গুটেন টাগ। হুম, আপনি রবিউল্লাহর সাথে পরিচয় হন, বলেন ইস হাইসে রবিউল্লাহ অথবা ইস বিন রবিউল্লাহ। গুটেন টাগ, ইস হাইতেন রবিউল্লাহ। না, ইস হাইসে রবিউল্লাহ, আপনি তো ইস হাইসে অপু হবেন। রবিউল্লাহ তো আরেকজনের নাম। আমি আপনাকে পরিচয় করে দিয়েছি, দাস ইস রবিউল্লাহ। গুটেন টাগ, ডাস ইস রবিউল্লাহ। হুম, ইস হাইসে অপু হাসান বা অপু আহসান। ইস হাইসে অপু আহসান। এগুলি আসলে একা একা প্র্যাকটিস করতে হবে অনেক। একা না, মানে কারোর সাথে আপনারা যারা গ্রুপে আছেন মেসেঞ্জারে, কলে, অথবা যদি কেউ পাশাপাশি থাকেন সেক্ষেত্রে এভাবে পরিচয়গুলো হলো আপনার প্র্যাকটিস করতে হবে। এই দেখেন, এই যে এখানে লেখা আছে ডু উনজি, ডু উনজি, ইউ ফর্মাল অথবা ইউ ইনফর্মাল। ফরনামে বি হাইজ ডু, যখন হাইজ ডু বলবে তখন ইস হাইসে নি না, মানে হলো ফরনামে আসবে, অর্থাৎ আপনার ফার্স্ট নেম। একটু আগে কিন্তু বলছিলাম, আপনি যখন কাউকে ফ্রাউ বলবেন, ফ্রাউ মানে হলো তার সেকেন্ড নেম, আপনি তাকে আপনি করে বলছেন। আর যদি ডু আসে তখন আপনি তাকে তুমি করে বলছেন। তখন আমার ফার্স্ট নেম হলো আব্দুল, তখন আপনি যদি আমারে বলেন বি হাইজ ডু, তখন আমি বলবো ইস, ইস বিন আব্দুল অথবা ইস হাইসে আব্দুল। আর যদি কেউ বলে বি হাইসেন জি, তার মানে হলো আপনি সেকেন্ড নেম বলবেন, অথবা পুরা নাম ইস হাইসে হেয়া আব্দুল কাদির, অথবা ইস হাইসে হেয়া কাদির। যেটা দেওয়া আছে এখানে নিচে চারটা। আর এই যে হাইসেন ভার্বের আমরা যে ইয়েটা পড়ছিলাম দেখেন, আমরা আগে পড়াতে এখন বুঝবো ইজি, যে হাইসেন হলো মেইন ভার্ব আর জাইন। যখন হাইসেন দিয়ে প্রশ্ন করা হবে আমরা হাইসে বলবো ইস হাইসে, আর যখন জাইন দিয়ে বলবো তখন ইস বিন। দেখতে পাইতেছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আমি আগে আপনাদেরকে এই জন্য এটা একটু হিন্টস দিয়ে আসছি, যাতে আপনারা এখানে এসে বুঝতে পারেন। দেখেন বইয়ের মধ্যে ভার্বেন উন পার্সোনাল প্রোনোমেন, ভার্ব এবং পার্সোনাল প্রোনাউন, ভার্বের কিভাবে পরিবর্তন হবে। জাইন ভার্বের আমরা ইয়েগুলো পড়ছিলাম, এখানে তিনটা সাবজেক্ট অনুযায়ী দেওয়া আছে, যেমন ইস, ডু এবং জি। আর আমরা পড়ছি গতকালকে সবগুলা, যতগুলা পার্সন আছে প্রত্যেকগুলার জাইন ভার্ব পড়ছি। আর আজকে পড়ছি কনজুগেশন গুলা। ইসের ক্ষেত্রে ইস হাইসে হবে, ডু এর ক্ষেত্রে এসটি যুক্ত হবে, ডু হাইস। জি এর ক্ষেত্রে মেইন ফর্মটা আসবে জি হাইসেন। বিয়ার এর ক্ষেত্রে কি হবে, ইয়ার এর ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু আমরা পড়ে আসছি। গুড, এটা আপনাদের বাসায় চর্চা করতে হবে। যে এই কনজুগেশন গুলো আমরা পড়ছি, যে ইসের ক্ষেত্রে ই, ডু এর ক্ষেত্রে এস টি, আবার এর এস জি এর ক্ষেত্রে হলো শুধু টি, আবার হলো এই যে উইয়ার এর ক্ষেত্রে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, ইয়ার এর ক্ষেত্রে টি। এগুলি আপনাদেরকে মুখস্থ করতে হবে। একটা যদি আপনি মুখস্থ করতে পারেন, ধরতে পারেন, বাকি সকল ভার্ব ইজি। যেমন একটা ভার্ব পাইছি হোরেন, লেজেন। হোরেন মানে কি? শোনা। তাহলে ইসের ক্ষেত্রে বলেন তো কি হবে? ই এন বাদ দিলে থাকে কি? শুধু হোর। হোরেন বাদ দিলে থাকে হোর, তাহলে হবে কি? ইস হোরে। আর ডু এর ক্ষেত্রে যুক্ত হবে এস টি, তাহলে হবে কি? ডু হোর্স। এর এস জি এর ক্ষেত্রে যুক্ত হবে শুধু টি, তাহলে হবে কি? ডু হোট। এস জি হোট। বিয়ার এর ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম হোরেন, বিয়া হোরেন। ইয়ার এর ক্ষেত্রে আবার টি যুক্ত হবে, ইয়া হোট, মানে তোমরা শুনো। জি জি এর ক্ষেত্রে অলওয়েজই হোরেন ইনফিনিটিভ ফর্ম, মানে আপনারা শুনেন, অথবা আপনি শুনেন, অথবা তারা শুনে। বুঝতে পারছেন? একদম ইজি, যদি একটা ফর্ম আপনি মুখস্থ করেন, একটা কনজুগেশন। গুড, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? মেইন শিখছি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো গ্রিটিংস, বা কিভাবে একজন আরেকজনকে অভিবাদন করব। টিন টাগ, wie heißen Sie, wie heißt du, wie geht es Ihnen, wie geht es dir। এরপরে শিখছি woher kommen Sie, আপনি কোত্থেকে আসছেন। এরপরে শিখছি ভার্বের কনজুগেশন, ইম্পর্টেন্ট। গুড। আর আর্টিকেল, আমরা একটু আর্টিকেলও দেখছি। আর্টিকেল হলো আমরা যখন শব্দ শিখবো অবশ্যই আমরা
শব্দের আর্টিকেল সহ শিখবো, যাতে করে আমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় আর্টিকেল পরিবর্তনের ক্ষেত্রে। এই জিনিসগুলা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন বাসায়, যেগুলি দেওয়া আছে। যদি প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে লিখবেন অথবা আমাকে পার্সোনালি লিখতে পারেন, তবে অত বেশি লিখেন না, সবাইকে পার্সোনালি অ্যান্সার দিতে হবে না, গ্রুপে লিখেন। কারো অ্যান্সার থাকলে সে দিয়ে দিবেন, আর যদি কেউ অ্যান্সার না দিতে পারেন সেক্ষেত্রে আমি দেখবো। যে ফর্মাল এবং ইনফর্মালের ইয়ে দেওয়া আছে ভি হাইসেন জি, এখানে দেওয়া আছে ইনফর্মাল ভি হাইস দু, ভেয়া বিজ দু ইনফর্মাল, এরপর ভেয়া ইজ ইয়া নামে, আপনার নাম কি? ইস হাইসে নিনা ভেবা, মাই নামে ইস নিনা ভেবা। গুড। এবার দেখেন এই যে অরিজিন সম্পর্কে আসছে, ও হ্যাঁ কমেনজি আমরা অলরেডি করে আসছি, মানে হলো আপনি কোত্থেকে আসছেন। লেজেনজি ও হোরেনজি, শুনুন এবং পড়ুন এবং শুনুন। অর্ডেনজি ডি আনভোট ইসু, আর এখানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেগুলি একত্র করতে বলছে, মানে ম্যাচ করতে বলছে। রাইজে ফুইরারিন, এখানে তিনটা ভাষায় লেখা আছে সম্ভবত, টুরিস্ট গাইড, গুইডিয়া টুরিজমো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, না স্প্যানিশ, লেখা আছে ডয়েচ, স্প্যানিশ, ইংলিশ। আমাদেরকে লিসেনিংটা শুনতে হবে, তারপর আমরা বুঝতে পারবো কোনটার সাথে কোনটা ম্যাচ করে। তারা এটাই বলছে যে কোন ছবির সাথে কোনটা ম্যাচ করে তোমরা একটু মিলিয়ে দেখো। আপনি কোত্থেকে আসছেন, এটার হেডিং। আমরা একটু লিসেনিংটা শুনি। Woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland. Welche Sprachen sprechen Sie? Ich spreche Spanisch, Englisch und Deutsch. Wo wohnen Sie? Ich wohne in Frankfurt. এই যে দেখেন, জেলিনা, তাকে জিজ্ঞেস করা হয়েছে वो है कॉमन जी, আপনি কোত্থেকে আসছেন, মানে আপনার অরিজিন কি। যেহেতু সে মহিলা জার্মান, সে বলবে তার সিটির নাম, সে আর বলবে না তার দেশ যা ডয়েচল্যান্ড থেকে আসছে। আপনাকে যদি বাংলাদেশে কেউ প্রশ্ন করে वो है कॉमन जी, তখন আপনি কি বলবেন? আপনার বিভাগ অথবা আপনার শহরের নাম। আর যদি বিদেশে জিজ্ঞেস করে তখন আপনি বলবেন দেশের নাম। ঠিক এই মহিলার ক্ষেত্রে তাই হয়েছে। আমরা একটা আবার শুনি। সে যেহেতু জার্মান, তার শহর হলো ফ্রাঙ্কফুর্ট, এই জন্য সে বলছে ইস কমে আউস ফ্রাঙ্কফুর্ট। Guten Tag, Frau Kowalski. Guten Tag. Guten Tag, Frau Kowalski. Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. Woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland. Welche Sprachen sprechen Sie? Ich spreche Spanisch, Englisch und Deutsch. Wo wohnen বলছে welche Sprache sprechen Sie, মানে আপনি কোন ভাষা জানেন। সে বলছে ich spreche Spanish, English und Deutsch। এই যে স্প্রেশে হয়েছে, মূল ভার্ব কি স্প্রেশন, মানে হলো কথা বলা, টু স্পিক। বুঝতে পারতেছেন যে আপনি ওই কনজুগেশনটা আমি কেন পড়াইছি, তাহলে আপনাদের জন্য ধরতে সুবিধা। স্প্রেশন হলো মূল ভার্ব টু স্পিক। ইস স্প্রেসে, ই এন বাদ দিলে ইসের সাথে ই যুক্ত হবে, তাহলে হবে কি ইস স্প্রেসে ইংলিশ, স্প্যানিশ und ডয়েচ। মহিলা হলো তিনটা ল্যাঙ্গুয়েজ জানে, যেখানে লেখা আছে। জেলিনা লাং তার নাম, এরপরে সে woher kommen Sie, সে বলছে ich ich komme aus Frankfurt, আমি ফ্রাঙ্কফুর্ট থেকে। বাকিটা শুনি আবার। Sie? Ich wohne in Frankfurt. উনি প্রশ্ন করছে wo wohnen Sie, আপনি কোথায় বাস করেন, wohnen। তখন সে বলছে কি ich wohne in Frankfurt, আমি ফ্রাঙ্কফুর্টে বসবাস করি। দেখেন এই যে আমরা যে sich vorstellen শিখলাম, woher kommen Sie, Frau Lang, welche Sprache sprechen Sie, wo wohnen Sie, এই তিনটা হলো এই যে sich vorstellen এর একটা পার্ট। অ্যান্সার দেওয়া আছে পাশে, দেখেন ich spreche Spanish, English und Deutsch und welche Sprache sprechen Sie, ich spreche Spanish, English und Deutsch. Und woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland oder Frankfurt. Ich wohne in Frankfurt. বুঝতে পারছেন?
এই দেখেন এখানে বেফ্রাগে গুলো আছে, আমি বেফ্রাগে গুলো একটু আগে লিখে দিছিলাম, বি বো হেয়া। বি মানে হলো হাউ, বো হলো হোয়ার, বো হেয়া মানে হলো ফ্রম হোয়ার। যেমন বি হাইস ডু, ইস হাইসে ইয়ান, বো ওনস ডু। যেমন আমি যদি বলি ইস বোনে ইন পস্টাম, আমি পোস্টডামে থাকি জার্মানি। वो হেয়া কমস ডু, তুমি কোত্থেকে আসছো? ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। হলো গ্রিটিংস। এই জি মার্ক করা যেগুলি থাকবে বইয়ের ডান পাশে অলওয়েজ, এগুলি হলো ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে ভার্বের কনজুগেশন আসছে, আমরা যেটা একটু আগে শিখে আসছিলাম, যে বোনের একটা ভার্ব, কমেন একটা ভার্ব, জাইন একটা ভার্ব। জাইনের গুলা দেওয়া আছে, যেমন আমরা জানি ইসের ক্ষেত্রে বিন, ইস বিন। ডু এর ক্ষেত্রে বিস। এর জি এর ক্ষেত্রে, এর জি এস এর ক্ষেত্রে ইস। আর জি এর ক্ষেত্রে অলওয়েজই দিন। তিনটা ভার্ব টোটালি বোনেন। আমরা যেহেতু করছি ই এন বাদ দিলে তাকে ভার্ব স্টেম, তারপরে পরিবর্তন গুলো আসে, যেমন ইসের ক্ষেত্রে ই যুক্ত হবে, যেখানে যেগুলি যুক্ত হয়েছে এগুলি সব ওই যে বোল্ড করে রাখছে, ইস বোনে। ডু বোনস এস টি যুক্ত হবে। এর জি এস এর ক্ষেত্রে শুধু টি, এস জি বন্ট, এস বোন। উইয়ার এর ক্ষেত্রে বোনেন, জি এর ক্ষেত্রেও বোনেন। আর ইয়ার এর ক্ষেত্রে টি যুক্ত হবে, ওটা আমরা এক্সট্রা শিখছি ওখানে, এটা বেশি দেয় নাই। আমি হলো সবগুলা পার্সন এনে তারপরে কনজুগেট করছি, যাতে আপনাদের ইয়ার এবং এজ এর ক্ষেত্রেও কোনো প্রবলেম না হয়, বিয়ার এর ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। বুঝতে পারছেন? একটা শিখলে, যেমন আমি মাখিন দিয়ে করছি, দেখেন প্রত্যেকটার মিল আছে। একটা যদি কনজুগেশন শিখেন, তখন আপনি wohnen, kommen, spielen, lesen যত ভার্ব আছে সব কনজুগেট করতে পারবেন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। গুড। এগুলি হলো সব প্র্যাকটিসের পার্ট। আমরা যা শিখলাম এখানে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর যে সালেন গুলা দেখেন, আমরা গতকাল শিখছি হলো 12 পর্যন্ত। এই যে সোল, নুল, নুল আমরা শিখি নাই। নুল মানে হলো জিরো। নুল, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, elf, 12। আমরা গতকাল 12 পর্যন্ত শিখছি। আজকে দেখেন আসছে প্রথম পার্টের পার্ট, যেহেতু 20 পর্যন্ত, আমরা 20 পর্যন্ত শিখব। 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখেন এখানে এই যে জেক্স এবং জিবেন, এই দুইটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট করে লেখা আছে। আমরা জানি জিবেন, জিবেনকে জিবেন বলা হয়। বাকিগুলোর সাথে দেখেন ফুনফের সাথে সেন যুক্ত হয়ে 15 হয়েছে, ফিয়ের এর সাথে সেন যুক্ত হয়ে 14 হয়েছে, ফিয়ের সেন। কিন্তু জেক্স এর ক্ষেত্রে এস বাদ গেছে। এখানে উপরে দেখেন জেক্স এস আছে, এখানে এস বাদ গেছে। কারণ হলো এই সেটের মধ্যে, সেট অর্থাৎ জেড এর মধ্যে এস থাকে, এই জন্য জেক্সেন বাদ চলে গেছে। জিপসেন, জিবেনের ক্ষেত্রে জিবেনের শুধু ই এন বাদ দিছে, বাদ দিয়ে সেন যুক্ত হয়েছে, এটা ডিফারেন্ট। এখানে কোনো নিয়ম না, আপনাদের মুখস্থ করতে হবে। 16 এবং 17কে ডিফারেন্ট ওয়াইতে উচ্চারণ করে। অন্যগুলাকে যেরকম ফুনফের সাথে সেন যুক্ত হয়ে ফুনসেন হয়েছে, এই জেকসেন এবং জিপসেনের ক্ষেত্রে ডিফারেন্ট। জেকসেনের এস বাদ যাবে, আর এখানে জিবেনের ই এন বাদ গিয়ে তারপর হলো সেন যুক্ত হবে, তখন হবে 16, 17, জেকসেন, জিপসেন। আর বাকিগুলো দেখেন আখকে, আখতি রাখছে, এখানে সেন যুক্ত করছে, আকসেন। নয়নকে সেন যুক্ত করে নয়নসেন করছে। আর সোয়ানসিস হলো ডিফারেন্ট, দশকের গড়গুলা ডিফারেন্ট। সোয়ানসিক মানে হলো 20। নাম্বারগুলো ক্লিয়ার সবাই? আমি 14 যে ফিয়ারসেন, হুম, এটা কি মানে আর এর উচ্চারণটা হবে এখন? মাঝখানে ফিয়েটসেন বলতে পারেন, এই একটু মানে স্লাইটলি উচ্চারণ হবে। আচ্ছা, ফিয়েটসেন মানে বুঝা যাবে না এরকম, ফিয়েটসেন। তবে জার্মানরা উচ্চারণ করে ডিফারেন্ট। জার্মানদের 14 এবং 15 এই দুইটার উচ্চারণ ধরা খুবই টাফ। ওরা বলে ফুসসেন, এন্ড ফুসসেন বললে কখনো ফুনসেনও শোনা যায়, কখনো ফুসসেনও শোনা যায়। এটা আমারও প্রবলেম হয় প্রায় সময়, আমি 2বার পড়াশোনা করি। এই বন্ধু বলছো না কি বলে 14 বলছো, এমন বহু উচ্চারণ করে ফুসছেন। এটা ফুনসেনও শোনা যায়, আবার ফিরসেনও শোনা যায়, এমন। এজন্য এটা আবার নিশ্চিত হয়ে যায়। আমার এটা প্রবলেম হয়তো প্রথম প্রথম আসার পরে। ওরা খুব মুখটারে গোল করে বলে ফুসছেন, ফুনছেন। আমরা বলি ফিরছেন, মানে একদম বুঝে যায় ফিরছেন মানে হলো ইয়ে, কিন্তু ওদের উচ্চারণটা আবার ডিফারেন্ট।
গুড, তাহলে আমরা 13 থেকে একটু বলবো। দেখি মেহেদি ভাই, আপনি 13 থেকে উচ্চারণ করেন 34 পর্যন্ত। Dreizehn, 14, 15, 16, 17, 18, 19, 20. গুড, সালেহ আহমেদ ভাই। Dear son, 13 থেকে শুরু করেন। Darson, Rierson, হুম, Hunsen, Sexton, Zipzan, Artzan, আকসেন, নট জেন, সেন। এটার উচ্চারণ, জেডের উচ্চারণ হলো চয়ের মতো, সেন। Artzen, হুম, No, 9 সেন, Neunzen, নট জেন, সেন। Nog, 9 সেন। Neunzen, হুম, Zwanzig, সোয়ানসি। সোয়ানসিসের Zwan, দুইটা উচ্চারণ। আপনারা যদি ওয়ার্ডের শেষে আই জি পান, আই এবং জি, এটাকে দুই রকম উচ্চারণ করতে পারবেন, সোয়ানসিগ অথবা সোয়ানসিস। আইজি থাকলে তালিব বসের মতো উচ্চারণ হয়, দুইটাই কারেক্ট। যেমন ইসের মতো, ICH হলো ইস, মানে আমি। ঠিক আইজি আপনি ইস অর্থে ব্যবহার করতে পারবেন, অথবা ইগ, বোথ আর কারেক্ট ইন জার্মান। সোয়ানসিক অথবা সোয়ানসিস। ক্লিয়ার? Jivan, গুড। তাহলে একজন পড়েন তো, নুল থেকে পড়েন, অপু আহমেদ ভাই। নুল মানে 0, এখান থেকে 34 পর্যন্ত পড়েন দ্রুত। 0, 1, 2, 3, 4, 5, 6, না, 7, জেক্সেন না তো, জেক্স। জেক্স কে জেক্স। 6, 7, 8, 9, 10, 11, উলফ না, এলফ। 11, হুম 12, হুম 13, 14, 15, 15, পনসেন না, 16, ফুনফসেন। ফুনফসেন 15, না, ফুনফ। ফুনফ মানে কি? 15, 5, এরপরে যুক্ত হবে সেন। ফুনফসেন। 15, 16, 17, জিবেনসেন না, 18, জিপসেন। এই জন্য তো এই যে এটা আমি ক্লিয়ার করছি, এই যে এখানে জেক্স লেখা, জেক্সের এস বাদ দিয়ে এখানে জেক্সেন লেখছে, এই দুইটা ডিফারেন্ট। আর জিবেনসেন হবে না, কারণ জিবেনসেনের জিবেনের ই এন বাদ দিয়ে তারপরে জিপসেন, এই দুইটা ডিফারেন্ট। এই জন্য Gypsum, দেখেন বোল্ড আকারে লেখা আছে, এটা ডিফারেন্স, আপনাদের এটা মনে রাখতে হবে। Gypsum, 18, 19, Swang, সোয়ানসিগ অথবা 20, সোয়ানসিস। 20, সোয়ানসিস অথবা সোয়ানসিগ। 20. গুড। এইখানে একটা অডিও আছে, ওরেঞ্জি নটিয়েরেঞ্জি ডি নুমা, অর্থাৎ আপনি শুনবেন তারপরে নোট করবেন। নোটিয়েরেন মানে হলো নোট করা, জিডি হেন্ডি নুমা মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটা শুনবেন এবং নোট করবেন। দেখি আমরা ধরতে পারি কিনা। আমরা এই অডিওটা শুনি, তারপরে শেষ করে দেব ক্লাস। 0, 1, 2, 3, 1, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, vielen Dank. বুঝতে পারছেন? আমি কিন্তু নাম্বারটা ধরে ফেলছি। এত তাড়াতাড়ি বলে কিন্তু জার্মানরা। আপনি যদি কাউকে ফোন দিয়ে বলেন যে নাম্বার আছে কিনা, তখন এরকম দ্রুত হলো আপনাকে বুঝতে হবে। 0159 82 34 607।
এরকম ফোন করলে আপনাকে সাথে সাথে টুকে রাখতে হবে। এগুলো কি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আপনার লিসেনিং এ আসবে। এবার যখন পরীক্ষা আপনারা বসবেন তখন দেখবেন লিসেনিং এই ধরনের প্রশ্ন ফেস করতেছেন। যদি একটা নাম্বার ভুল হয় আপনার ওই উত্তর বাদ। আর আমি যদি এখানে লাস্টে যে নুল জীবন বলছে, এখানে যদি নয়ন জীবন লিখতাম আমার উত্তর ভুল, তখন দেখা যায় এটার জন্য আপনি কোনো মার্ক পাইতেন না। এটা কি মানে সংখ্যা ওয়াইজ বলবে নাকি আবার যেমন 25, 25 এরকম ওরা বলবে? দুইভাবে বলে। জার্মানরা সাধারণত স্ট্যান্ডার্ড নিয়ম হলো ওরা 25, 26, 27 এরকম ভাবে বলে। আর তাহলে অনেকে তো আছে এই যে আপনার A1 যেভাবে বলছে, এখানে এই কারণে বলছে কারণ আপনি নাম্বার আপনাকে শিখানো হয়েছে 20 পর্যন্ত। আপনাকে যদি এখন ওইভাবে জোড়ায় জোড়ায় বলে তা আপনি পারবেন না। এই জন্য সিঙ্গেল নাম্বার গুলা বলে গেছে, বুঝতে পারছেন? কারণ এই প্র্যাকটিসটা দিছে আপনাকে 0 থেকে 54 পর্যন্ত। আপনাকে 54 এর পরে আর কিন্তু নাম্বার শিখাই নাই। এই জন্য সে সবগুলা নাম্বার সিঙ্গেলি বলে গেছে, ফোন হয় না। সাধারণত ওরা 0, 1, 5 পরে বলে 98, 23, মানে 98, 23, 46, 07 এভাবে বলে ওদের ইয়ে। যেহেতু আপনার এখানে নাম্বারে শেখানো হচ্ছে 20 পর্যন্ত, এই জন্য বলে নাই, স্ট্যান্ডার্ডটা ধরে রাখছে, বুঝতে পারছেন? জি।